হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা 41 আসসালামু আছেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আপনারা কি ফার্ম আজকে তো বন্ধ নাকি ম্যাক্সিমামেরই স্যাটারডে? স্যার আমার ফার্ম খোলা ছিল আজকে, কিন্তু আর্লি আজকে ছুটি দিয়ে দিছি। এমনি জেনারেলি কি আপনার উইকেন্ড 2 দিন না নাকি না একদিন ফার্মে? জি, ফার্মে হচ্ছে মানে মান্থলি 2 ডেজ হচ্ছে খোলা, শনিবার। আচ্ছা, শনিবার খোলা থাকে? জি, আমার ফার্মে খোলা থাকে স্যার। আইসি আচ্ছা, আইসি অনুযায়ী কি 5 দিন নাকি না 6 দিন, এটা এটা কেউ জানেন? ফার্ম ডে অ্যাজ স্যার পার সব আইসিবি ফার্ম গাইডলাইন। স্যার অ্যাকচুয়ালি এক হয় না আর কি। আর কিছু কিছু ফার্ম আমি হচ্ছে এখন সেটা জানি আমি, কিন্তু আইসিবি গাইডলাইন আছে এমন কোনো যে 5 দিন ইয়ে হবে, উইকডে হবে, 2 দিন উইকেন্ড হবে? স্টুডেন্ট সংখ্যার উপর এটা ডিপেন্ড করে। যদি কম থাকে তাহলে 6 দিনই করে, আর যদি বেড়ে যায়, যেমন আমাদের ফার্মের আমাদের এক স্যারের, ওনার মাত্র স্টুডেন্ট হচ্ছে 5 জন আর 6 জন, তো উনি 6 দিনই করায়। আর আমাদের স্যারের স্টুডেন্ট বেশি, তাই আমরা 5 দিন ছুটি পাই। আমাদের স্যার আগে 5 দিন করাইতো না, 6 দিন করাইতো। স্টুডেন্টের উপর ডিপেন্ড করে এটা। ওকে, আন্ডারস্টুড। তারপর কি অবস্থা আপনাদের ওভারঅল, কি কোন ডাইরেকশনে যাচ্ছে নৌকা সেটা বলেন আগে। সবাই কি ওয়েল সেট আপ যে আপনারা নেক্সট পরীক্ষা দিবেন, কয়টা সাবজেক্ট দিবেন, ওইটা কি সেট আপ হয়েছে, বেঞ্চমার্ক সেট আপ হয়েছে? জি স্যার। সবাই জি কিন্তু স্যার। আপনাদের আপনাদের নেক্সট এক্সাম কবে? জুনে স্যার, জুনের স্যার 6 জুনে তারিখ থেকে হবে। শুরু হওয়ার কথা। জুনে শুরু হওয়ার কথা, তাহলে আপনাদের হাতে মেয়ারলি আছে কয়দিন? ধরেন যে এই মাসে ঈদের ইয়েতে দুই তো মাসের মতো অলমোস্ট আছে স্যার, 2 মাস 10 দিন বাকি এপ্রিল স্যার। মে, 2 মাস আছে, 60 ডেজ। সো আউট অফ 60 ডেজ এর মধ্যে আপনার কিন্তু প্ল্যানটা করতে হবে যে আপনি, আপনার হাতে 60 দিন বা হচ্ছে 60 to 70 ডেজ প্রিপারেশনের টাইম আছে ম্যাক্সিমাম। উইদিন দ্যাট টাইম আপনি কয়টা সাবজেক্ট পরীক্ষা দিবেন হাই লেভেলে, সেই প্ল্যানটা কিন্তু এখনই করতে হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, লিস্ট যারা চান যে কুইকলি কোয়ালিফাই করতে, তাদের জন্য এই প্ল্যানটা রেডি থাকে। ঠিক আছে, আজকে কালকের মধ্যে ওই প্ল্যানটা একটু নিজেই আপনি চিন্তা করেন যে আমি যদি 4টা পরীক্ষা দেই বা 3টাও যদি দেই, কোন 3টা দিচ্ছি এন্ড ওই 3টার ব্যাকগ্রাউন্ডে আমার কি কি পড়তে হবে, আমি বিবিএ লেভেল করে আসছি, নতুন কি কন্টেন্ট গুলো আছে, এগুলো কিন্তু খুব কুইকলি ফাইন্ড আউট করে নিতে হবে। সো আপনাদের জন্য, সিএ স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় যে গ্যাপটা হয় সেটা হচ্ছে প্ল্যানিং এর গ্যাপ। প্ল্যানটা যদি ঠিক থাকে, আপনাকে আপনার প্ল্যান ওর আপনার সেটেড বেঞ্চমার্কই আপনাকে ড্রাইভ করবে। সবার উদ্দেশ্যে বলতেছি, এটা হচ্ছে আপনাদের ভেরি আর্লি স্টেজ অফ সিএ জার্নি তো। সো এখানে কিন্তু আপনারা দেখবেন যে অনেক অনেক মেডিকিউর বা সুপার ট্যালেন্টেড না, আমি বলবো সুপার ট্যালেন্টেড না, মেডিকিউর বা জেনারেল স্টুডেন্টই ভালো করে এখানে, কারণ হচ্ছে তাদের ডেডিকেশন, তাদের ওয়ার্ম আপ ঠিক থাকে। ঠিক আছে, সো আপনি একটা জিনিস ওয়ার্ম আপ করে, প্ল্যানিং করে যখন সেট করে আপনি মাথায় নিয়ে নেবেন, দ্যাট মিনস আপনার আপনার মধ্যে কিন্তু একটা কি কাজ করে, একটা স্পিড কাজ করে টু অ্যাচিভ দ্যাট বেঞ্চমার্ক। সো অলওয়েজ ট্রাই করবেন আপনার পজিশন থেকে, আপনার থেকে ভালো যে আছে তাকে বেঞ্চমার্ক করতে, অবভিয়াসলি আপনার লেভেলেও না। তাহলে কি হবে, একটা লেভেলে আপনি দেখবেন যে না আপনি ভালোভাবে মুভ করতেছেন, ভালোভাবে প্রোগ্রেস হচ্ছে আপনার। সো সবার উদ্দেশ্যেই এই জিনিসটা আপনারা মাথায় রাখেন যে এখন আপনারা একদম ভেরি আর্লি স্টেজে আছেন, যদি এখন পড়াশোনাটা রাইট টাইমে রাইট স্পিডে না করেন, রাইট টাইম এন্ড রাইট স্পিড, যে স্পিডে আপনার দরকার টু কোয়ালিফাই আপনার সেটেড বেঞ্চমার্ক, লাইক 3 বছর 4 বছর, ওইটার মধ্যে করতে গেলে আপনাকে এখনই কি করতে হবে, প্যাডেল আপ করতে হবে, গিয়ার আপ করতে হবে। সো দেয়ার আর নো আদার অপশন, যে সিএ তে কোনো শর্টকাট নাই, আপনি 6 মাস পরে নাই, পরে 6 মাস পরে এটা কভার করে ফেলবেন, দিস ইজ নট লাইক দ্যাট। কারণ ওই 6 মাসের মধ্যে আপনার একটা অ্যাটেম্প চলে যাচ্ছে, আপনার ভ্যালুয়েবল একটা অ্যাটেম্প লাইফের। আপনার ফার্মে থাকা অবস্থায় অ্যাটেম্প আর আপনি জবে যে অ্যাটেম্প, এক্সাম অ্যাটেম্প, দুইটার কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ইভেন আপনার মেন্টাল এন্ড মোরাল যে ইয়েটা, স্ট্রেংথটা, সেটাও কিন্তু অনেকটা কি হয়ে যায়, উইক হয়ে যায়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কোনো ধরনের গাইডেন্স দরকার হয়, ওভারঅল সাবজেক্ট প্ল্যানিং বা ওভারঅল কয়টা সাবজেক্ট পরীক্ষা দিবেন, যে কোনো ধরনের প্রবলেম আমার সাথে কথা বলবেন যে স্যার আমার এটা প্রবলেম হচ্ছে, আমাকে একটু গাইড করেন যে আমি কোন দিকে যাব। ক্লিয়ার? নট অনলি ফর বিজনেস ফাইন্যান্স, এনি আদার সাবজেক্ট, এনি আদার প্ল্যানিং রিলেটেড যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কথা বলবেন। আই উইল প্রিফার টু গাইড ইউ। ওকে? স্যার, আমাদের হলো নিউ সিলেবাস থেকে নভেম্বর ডিসেম্বর থেকে হবে নাকি?
নিউজে সিলেবাস বা বই চেঞ্জ হবে এরকম একটা কথা শোনা যাচ্ছে স্যার নভেম্বর ডিসেম্বরে। নভেম্বর ডিসেম্বর এটা সার্কুলার হয়ে যাবে, লিস্ট আপনাকে দুইটা দুইটা টার্ম লিড টাইম দিবে টু অ্যাডপ্ট। ওকে, জি সো স্যার এটা নিয়ে নভেম্বর অরিড হওয়ার কিছু ডিসেম্বর থেকে নাকি সিলেবাস মানে বইও চেঞ্জ হবে কিছু কিছু বই আর কি মোস্টলি যেটা। শুনতেছে মাথায় সিলেবাস আপগ্রেড হয়েছে অনেকগুলো সাবজেক্টেরই। সো জি লেটস স্যার। সি, সার্কুলার আসবে ওটার জন্য, রাইট টাইম সেটা যদি সার্কুলার হয় চলে আসবে। তাহলে তো আমাদের জন্য দেখা গেল এখন প্রিপারেশন নিলে আর দুইটা অ্যাটেম্প্ট আছে, জুন আর সেপ্টেম্বর, যেটা আর কি এই বই থেকে। বই যদি আপনার সিলেবাস যদি চেঞ্জ হয়, আপনার মোস্টলি লিস্ট 70 to 80% সেম থাকবে। সো এটা নিয়ে তো অরিড হওয়ার কিছু নাই। আর আপনার দুইটা আইটেম লাগবে কেন সার্টিফিকেট লেভেলেও? হোয়াই ডু ইউ টার্গেট দিস? সার্টিফিকেট লেভেলে যদি দুইটার বেশি আইটেম লাগে তাহলে আপনার 3 বছরে কেউ কোয়ালিফাই করতে পারবেন না। সবার টার্গেট থাকবে যে ম্যাক্সিমাম দুইটা আইটেম সার্টিফিকেট লেভেল, জি সার্টিফিকেট স্যার। লেভেলে দুইটা আইটেমের বেশি কিছু নাই। গট মাই পয়েন্ট? জি স্যার, ইয়েস স্যার। সো অলওয়েজ বি অ্যাম্বিশিয়াস, নট পেসিমিস্টিক। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কতটুকু পড়ছিলাম? আই থিঙ্ক বিজনেস মডেল এতটুকু পর্যন্ত পড়া হয়েছিল, ডিফাইন বিজনেস পর্যন্ত নাকি? সবাই একটু কথা বলবো, হ্যাঁ? আমরা যখন যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কথা বলি, লিস্ট আপনারা ট্রাই করবেন পার্টিসিপেট করতে, যাতে করে আপনাদের লার্নিংটা আরো স্ট্রেংথ হয়। ঠিক আছে? লার্নিংটা জি স্যার। যদি লার্নিং এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি আপনার কাছে যেটা মনে হচ্ছে যে না আমি তো এটা জানি, থাক স্যার কথা বলে যাচ্ছে চলে যাক, বাট আপনি জানেন না এটার ভিতরে অনেক কিছু আপনি জানেন না। গট মাই পয়েন্ট? সো এইটার কোনো সিলিং নাই। একটা নর্মাল একটা টপিক নিয়ে কথা বললেও দেখা গেছে যে আপনার কোনো একটা ফ্রেন্ড এমন একটা ডাইমেনশনে এই জিনিসটা জানে যেটা আপনাকে অনেক হেল্প করবে টু গেট দ্য মেইন থিং। সো অলওয়েজ ট্রাই করবেন যেটা যেটাতে লিস্ট আপনার কন্ট্রিবিউশন করা জায়গা আছে কন্ট্রিবিউট করতে, যাতে করে অন্য যারা আছে তারা যেন কি হয় আপনার লার্নিংটা নিতে পারে। সো আমরা লাস্ট ক্লাসে মনে হয় বিজনেস পর্যন্ত পড়েছিলাম, রাইট? সো এইখানে একটা আছে যেটা হচ্ছে যে আপনার ডিস্টিংশন বিটুইন প্রফিট এন্ড নন প্রফিট অর্গানাইজেশন। সো আমরা জানি যে প্রফিট এন্ড নন প্রফিট অর্গানাইজেশনের মেন পার্থক্যটা কি? মেন পার্থক্যটা কে বলতে পারবে? যে প্রফিট এন্ড নন প্রফিট বোঝা যাচ্ছে, নাম দিয়ে বোঝা যাচ্ছে, একটা হচ্ছে প্রফিট ওরিয়েন্টেড, একটা হচ্ছে কি নন প্রফিট প্রফিট। ওরিয়েন্টেড না। এখন প্রফিট আর প্রফিট ওরিয়েন্টেড না হলে তাহলে যেটা প্রফিট ওরিয়েন্টেড না তার অন্য কোনো একটা অবজেক্টিভ অবশ্যই আছে নাকি না? ইয়েস অর নো? জি স্যার, আচ্ছা। সো নন প্রফিট অর্গানাইজেশনের মেন অবজেক্টিভটা হচ্ছে টু গিভ বেনিফিট, টু দ্য বেনিফিশিয়ারিজ। সো ধরেন যে একটা নন প্রফিট অর্গানাইজেশন, এক্সাম্পল ধরেন এনজিও। সো এনজিও গুলোর অবজেক্টিভ কি করা? প্রফিট অপটিমাইজ করা না, তাদের অবজেক্টিভ হচ্ছে বেনিফিট অপটিমাইজ করা। তাদের অবজেক্টিভ হচ্ছে আন্ডার প্রিভিলেজ লোকগুলোকে যত বেশি বেনিফিট দেওয়া যায়। যদিও এটা এটা জাস্ট নামে মাত্র। আপনারা জানেন কিনা জানি না, যারা বাংলাদেশে যে এনজিও গুলো আছে এই এনজিও গুলা কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করে টু দা পিপল or to the general people? Do anyone know? নো স্যার। কেউ জানেন না? এনজিও অডিট করেন এমন কেউ আছেন ক্লাসে? যারা এনজিও অডিট করেন বা এনজিও তে এঙ্গেজ জি হয়েছেন? স্যার, আমি ভেরি করি। গুড। আচ্ছা, আপনি আপনি আপনার জি ফার্ম স্যার, আমি কোনটা? করতে ফার্ম পারি। কোনটা? মাহফিল হক এন্ড কো। সো আমি জাস্ট আপনি কি এটা জানেন যে এনজিওরা জেনারেলি যে মাইক্রো ফাইন্যান্স যে উইন্ডো আছে, এই মাইক্রো ফাইন্যান্স উইন্ডোতে তারা কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করে? ডু হ্যাভ এনি আইডিয়া? না স্যার, আমি তো কিছুদিন আগে শুরু করেছি, তো আমি ওনাদের ওকে, নো প্রবলেম। প্রজেক্টের কাজ করছি আর কি। মানে ওকে, এখনো আন্ডারস্টুড। মাইক্রো ফাইন্যান্সের কাজ দেয়নি আর কি। Okay, very good. So just to give an idea to all of you is that আমাদের দেশে এনজিও জেনারেলি যেই ধরনের মডেলে চলে বা যেই স্ট্রাকচারে চলে, এই স্ট্রাকচারে যদি আপনি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করেন, সেই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নট লেস দেন 25%, নট লেস দেন। জেনারেলি আপনি ব্যাংক থেকে যদি লোন নেন, স্যালারি লোন নেন বা পার্সোনাল লোন নেন বা বড় বড় হাই প্রোফাইল লোকজন যখন লোন নেয় তারা কত পার্সেন্টের লোন নেয় বলেন? মার্কেটের ইন্টারেস্ট রেট কত এখন আমাদের? মার্কেটে ইন্টারেস্ট রেট আপনাদের আপনাদের জানা নাই কারোরই? কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে চলতেছে মার্কেটে? আপনাকে ক্রেডিট কার্ড অফার করে না বা কোনো কোনো ব্যাংক থেকে লোনের জন্য অফার করে না? ব্যাংক জেনারেলি আপনাকে এখন রিসেন্ট যদি ট্রেন্ড বলেন তাও এটা 10 to 11%, ম্যাক্সিমাম 11%, মিনিমাম 9.5 to 11%।
সো মার্কেট ইন্টারেস্ট রেট টু গিভ লোন, এটা হচ্ছে আইদার এটা স্যালারি লোন হইতে পারে, কার লোন হইতে পারে, এনি আদার টাইপস অফ লোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেটটা কত? 11%। হোয়ারএস এনজিও গুলা চার্জ করতেছে আপনাকে কত পার্সেন্ট বললাম আমি? 25%। 25 তো এই যে বলে তারা আন্ডার প্রিভিলেজ লোককে হেল্প করতেছে, আন্ডার প্রিভিলেজ লোককে ফান্ড অ্যাভেলেবেল করতেছে, এই জিনিসগুলো আসলেই কতটা সত্য বা কতটা কি বলে আপনাকে কতটা রিজনেবল বা লজিক্যাল সেটা আপনাদের উপর। তো আমার কাছে যেটা মনে হয় যে এনজিও গুলা একটা জিনিস করে, অবভিয়াসলি একটা জিনিস করে, তারা লোনটাকে ইজি করে, টু গেট দ্য লোন ইজি। বেসিক্যালি লোন স্যাংশনটা ইজি কার জন্য? আন্ডার প্রিভিলেজ লোকদের জন্য। এটা কারেক্ট যে হ্যাঁ, তারা আন্ডার প্রিভিলেজ লোকদেরকে উইদাউট এনি কোলাটেরাল, এই ধরনের সো মাচ ফর্মালিটিস তাকে কি সহজ শর্তে লোন দিচ্ছে, বাট সহজ শর্তে লোন দেওয়ার পরিবর্তে তাকে মারে ফেলতেছে ইন এ সেন্স। কারণ হচ্ছে আপনাকে যখন বলবে আপনি লোন নেন 1 লাখ টাকা, আপনার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট উইল বি 25%, দেন এই 25% ইন্টারেস্ট রেট আপনাকে মেকআপ করতে গেলে আপনাকে কত পার্সেন্ট প্রফিট করতে হবে? ক্যান এনিওয়ান জাস্ট হ্যাভ এনি আইডিয়া? আপনার যদি ফাইন্যান্স কস্ট, আমরা তো বিজনেস ফাইন্যান্স পড়তেছি, সো বিজনেস ফাইন্যান্সে শুধু বইয়ের পড়া পড়লে হবে না, লিস্ট আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ গোয়িং অ্যারাউন্ড দ্য মার্কেট। আপনি যা পড়তেছেন এর সাথে কানেক্ট করতে হবে এভরিথিং। সো বিজনেস ফাইন্যান্সে যদি বলেন একটা বিজনেস মডেলের, আপনি একটা লোন নিয়ে ব্যবসা করতেছেন, বা ধরেন যে একটা কোনো গ্রামের আন্ডার প্রিভিলেজ লোকজন যারা 1 লাখ লোন নিয়ে ধরেন কোনো একটা এগ্রিকালচারাল প্রজেক্ট করলো বা এনি টাইপ অফ প্রজেক্ট করলো, তার পক্ষে কি 25% ইন্টারেস্ট সার্ভ করে তার প্রফিট করা পসিবল কিনা, আমি সেটা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। ইজ দিস ইজি? not easy. নট ইজি, ইভেন ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল, রাইট? Yes, sir. বাট আমরা যেটা বলি যে এনজিওর নামে বা মাইক্রো ফাইন্যান্সের নামে লোকজন বা যারা যারা যে কাজগুলো করতেছে, বেসিক্যালি তাদের ভ্যালুয়েশন টু দা সোসাইটি কতটুকু, সেটা সেটা একটা 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 কোশ্চেন থেকে যায়। কারণ হচ্ছে যে তারা জেনারেলি 25% ইন্টারেস্ট রেট, তো ইভেন মোর হার্শ, ঠিক আছে? সো ওইটা বাদ দিলাম, জেনারেল ইন্টারেস্ট রেটটা অনেক হাই। সো এই ইন্টারেস্ট রেটে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলেন যে আপনাকে আমি 10,000 কোটি টাকা লোন দেবো, আপনি 25% ইন্টারেস্ট রেট না, আপনি 20% ইন্টারেস্ট রেট দেন, কেউ কি নিবে আপনার কাছ থেকে লোন? No, sir. তো তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ নিচ্ছে অফ দ্য আন্ডার প্রিভিলেজ পিপলের অন দ্য আদার হ্যান্ড। সো জেনারেলি আমরা যেটা বলি যে এনজিও গুলা বা নন প্রফিট অর্গানাইজেশন গুলার মেইন অবজেক্টিভ হচ্ছে কি করা? প্রফিট ম্যাক্সিমাইজ করা না, বাট তারা এমন ভাবে বিজনেস মডেলটা স্ট্রাকচার করা ওইখানে অটোমেটিক প্রফিট হবে। প্রফিট না হওয়ার কোনো উপায় নাই, আপনি বেড লোন টেড লোন সবকিছু কনসিডার করার পরেও দেখবেন যে তাদের প্রফিট আছে। তারা কি বলে এটাকে, এই প্রফিটটা তারা কি করে না, এক্সজস্ট করে না বা ডিভিডেন্ড হিসেবে নেয় না, বা যারা প্রজেক্টে ইনভেস্ট করে ওইটা তারা নেয় না, তারা কি করে আবার রিইনভেস্ট করে ফর দা ফার্দার সোশ্যাল বেনিফিটস। বাট থিং ইজ দ্যাট এই মডেল বা এই ধরনের বিজনেস, সবগুলো বিজনেস না, জেনারেলি কিছু বিজনেস আছে যেগুলো নন প্রফিট, এগুলো মাচ ডেঞ্জারাস দেন প্রফিট। আমি জাস্ট এই মেসেজটা বা এটা বোঝানোর জন্য আপনাকে এই এক্সাম্পলটা টানলাম। আদারওয়াইজ আপনারা জাস্ট প্রফিট নন প্রফিট সবাই বুঝি আমরা নাকি? এখানে কেউ নাই তো প্রফিট নন প্রফিট বুঝি না, প্রফিট নন প্রফিট ইজি, বাট থিং ইজ দ্যাট underlying concept of the non-profit organization is very important for all of you to understand what's going around the carpet. So basically এখানে যেটা বলতেছি আমরা যে প্রাইমারি and secondary objective. So primary objective is generally for the profit oriented organization এর ক্ষেত্রে maximizing the shareholder wealth, or আমি লাস্ট দিন আরেকটা কথা বলছিলাম যে নেক্সট জেনারেশনে এটা প্রফিট ম্যাক্সিমাইজেশন না, এটার আরেকটা কনসেপ্ট হচ্ছে কি সাস্টেনেবল প্রফিট এনশিওর করা। ওকে, so primary objective for any organization, profit oriented organizationের objective হচ্ছে maximizing shareholder wealth or sustainable profit ensure করা। On the other hand, non-profit organizationের main objectiveটা হচ্ছে কি করা? To give social benefits, to ensure the public beneficiaries benefits. So এখানে এটাই বলতেছে পাবলিক বেনিফিট আলটিমেট অবজেক্টিভ এটা। বাট এখানে ওনার কারা থাকে, যে ওনার মানে পাবলিকের ক্ষেত্রে মানে প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের ক্ষেত্রে ওনার বা শেয়ার হোল্ডার নামে কোনো একটা এন্টিটি মানে পার্টি আছে। বাট এখানে যেটা হয় কোনো কি নাই, নন প্রফিটের ক্ষেত্রে পাবলিক বেনিফিশিয়ারিজ আলটিমেটলি তারাই কি মেইন ওনার বা মেইন বেনিফিট গেটার। সো এখানে সেম থিং, আপনার এখানে ওনার্স আসবে ম্যাক্সিমাইজ দ্য অবজেক্টিভ এটা,
প্রফিট জেনারেট হবে, প্রফিট থেকে ম্যাক্সিমাইজ হবে ওয়েলথ, দেন আউটপুট হবে, ইনপুট জেনারেল বেসিক প্রোডাকশন থেকে আউটপুট হবে, আউটপুট থেকে প্রফিট জেনারেট হবে, এন্ড প্রফিটটা ফার্দার শেয়ার হোল্ডার ওয়েলথ ডিস্ট্রিবিউট কি করবে, ইনক্রিজ করবে, এন্ড দ্যাট উইল বি আলটিমেটলি অ্যাট্রিবিউট টু দ্য ওনার্স। এন্ড সেম ওয়েতে এখানে আপনার আলটিমেটলি বেনিফিটটা কি হবে, বেনিফিটটা পাবলিক বেনিফিশিয়ারির কাছে যাবে, নাথিং দ্যাট মাচ সিগনিফিকেন্ট। নাও কাম টু দ্য স্টেক হোল্ডার ইন দ্য বিজনেস। সো আমরা যদি স্টেক হোল্ডার ইন দ্য বিজনেসের কথা বলি, সো স্টেক হোল্ডার ইন দ্য বিজনেস বলতে আমরা কাকে বুঝি? স্টেক হোল্ডার তো আমরা জানি, শেয়ার হোল্ডার আর স্টেক হোল্ডারের মধ্যে পার্থক্য কি? দুটা ইন্টার এক্সচেঞ্জেবল ওয়ার্ড যদিও, বাট স্টেক হোল্ডার বলতে কি বোঝায়? স্যার স্টেক হোল্ডার Does this- হলো অল ইউজার্স বেনিফিট, যারা হলো ই থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা ই থেকে যারা বেনিফিট হয়, অল ইউজার্স। ওকে, রাইট, ভেরি গুড। সো স্টেক হোল্ডার বলতে শুধুমাত্র আমরা শেয়ার হোল্ডারকে জানি না, আমরা যারা প্রফেশনাল বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের জন্য এটা জোনা, এটা কমন জার্গন যে শেয়ার হোল্ডার আর স্টেক হোল্ডার হচ্ছে ইন এ ব্রড সেন্স অল দ্য বেনিফিট গেটার্স ফ্রম দ্য অর্গানাইজেশনস, আর শেয়ার হোল্ডার হচ্ছে ডাইরেক্ট ওনার। সো স্টেক হোল্ডার বলতে এনি পারসন হু হ্যাজ এনি স্টেক ইন দ্য কোম্পানি, দ্যাটস ভেরি সিম্পল অ্যাজ ইট ইজ। আর সাস্টেনেবিলিটিটা কি আমরা এখানে জানি যে স্টেক হোল্ডার তো বুঝলাম, কেন আমরা স্টেক হোল্ডারের কথা বলতেছি, কেন আমরা শেয়ার হোল্ডারকে ফোকাস করতেছি না এখানে, এটার মেইন রিজনটা হচ্ছে সাস্টেনেবিলিটি। সো whenever you think about only shareholders, this is not sustainable model. কারণ হচ্ছে কি, আপনি যদি বিজনেসে শুধু চিন্তা করেন যে প্রফিট বাড়াবো, শেয়ার হোল্ডারদের পকেট বড় করব, এটা যেমন ডাইরেক্টলি কারেক্ট না, অন দ্য আদার হ্যান্ড আপনাকে আরেকটা জিনিস কনসিডারেশন আনতে হবে, আপনার বিজনেসটা এজ এ হোল কার জন্য, এজ এ হোল ডু ইউ নিড অনলি কনসিডার দ্য শেয়ার হোল্ডার অর আদার বিজনেস পার্টনার্স, লাইক আপনার যারা লেন্ডার আছে, যারা আপনার সাপ্লায়ার আছে, যারা আপনার এমপ্লয়ি আছে, and other there are so many parties, related parties over there are so many benefit getters from the organization, like the society as a whole আছে, আপনি সোসাইটিকে কি প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন, সেটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। সো আমরা মডার্ন ডে অর্গানাইজেশনে যেটা বলি যে শুধুমাত্র প্রফিট না, সাস্টেনেবল চিন্তা করতে হবে। সো সাস্টেনেবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি টু মিট দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ দ্য ফিউচার। দ্যাট মিনস আপনি এমন একটা জিনিস করবেন না প্রেজেন্ট ডেতে জাস্ট অনলি টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, জাস্ট অনলি ফ্রম দ্য ক্যাপিটালিস্টিক পয়েন্ট অফ ভিউ, যে আপনি যা পারেন লুটে নেবেন, বিষয়টা এমন না। আপনাকে সোসাইটির কথা চিন্তা করতে হবে, ফিউচার জেনারেশনের কথা চিন্তা করতে হবে। সো ওয়ান্স ইউ আর ওয়েল ইকুইপড উইথ দ্যাট ইন্টেনশন, যে আপনার অবজেক্টিভ হচ্ছে শুধু প্রফিট ম্যাক্সিমাইজ করা না, your objective is to just make sure that all the related parties, all the parties that have stake in your business, you just securing that interest. That means আপনি everyone connected with the business তাদের কেয়ার করতেছেন, এটাই হচ্ছে সাস্টেনেবল বিজনেস মডেলের মেইন ভিউ। সো সাস্টেনেবিলিটি মিনস আপনি শুধু প্রফিট না, আপনি ওভারঅল বিজনেসের সাথে কানেক্টেড যেই ধরনের গ্রুপ বা পার্টিগুলো আছে সবাইকে কনসিডার করবেন, সবার কি সোসাইটি অ্যাজ এ হোল নিয়ে চিন্তা করতে হবে আপনাকে। সো আমরা হাউ ফার এ বিজনেস ক্যান অপারেট সাস্টেনেবলি ইউজিং ইটস ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল অ্যাসেটস ইজ এ কি ইস্যু অ্যাজ এ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা কর্পোরেট রেসপন্সিবিলিটি। আমরা জেনারেলি বুঝি যে না ঠিক আছে, আমি ধরেন যে ফ্রম দ্য শেয়ার হোল্ডার পয়েন্ট অফ ভিউ বা ফ্রম দ্য ডাইরেক্টরস পয়েন্ট অফ ভিউ বা ফ্রম দ্য বোর্ড অফ ডাইরেক্টরস আমি বলতে পারি যে না, আমার বিজনেস খুব সোসাইটি নিয়ে চিন্তা করে, আমার বিজনেস অ্যাজ এ হোল সাস্টেনেবল প্রফিটেবিলিটি নিয়ে কনসিডার করে। মানে আমরা শুধু প্রফিট কনসিডার করি না, জেনারেলি দেখবেন আপনারা যারা এই স্টেজে আছেন, অ্যাটলিস্ট ইনিশিয়ালি কয়েকটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, আইদার ব্যাংক হইতে পারে, হাইলি রেগুলেটরি ইন্ডাস্ট্রি অর এনি আদার ইন্ডাস্ট্রির, আপনারা কখনো অ্যানুয়াল রিপোর্ট দেখেছেন? জি স্যার। জি স্যার। অ্যানুয়াল রিপোর্ট মিন্স আমি শুধুমাত্র অডিট রিপোর্টের কথা বলি নাই। সো অ্যানুয়াল রিপোর্ট এন্ড অডিট রিপোর্টের পার্থক্যটা কি কে বলতে পারবে? যে তার ওভারঅল ডিটেলস থাকে, মানে কোম্পানির যা ডিটেলস, মানে হচ্ছে শেয়ার হোল্ডারদের, তারপর হচ্ছে ওদের যে পার্টনার আছে, ওদের এমডি এজিএম সহকারে, তারপর হচ্ছে আমাদের ডিরেক্টর। থাকে, অল ওভার ইনফরমেশন হচ্ছে অ্যানুয়াল রিপোর্টে ইনক্লুডেড থাকে। অ্যাবসলিউটলি কারেক্ট। সো বেসিক্যালি আমরা যখন বলি যে রিপোর্টিং, দেখবেন যে ফাইনান্সিয়াল রিপোর্টিং একটা কথা আছে, আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা প্রফেশনাল হবেন ইনশাল্লাহ, সো তাদের জন্য দেখবেন যে জেনারেল একটা জিনিস হচ্ছে যে আমরা বলি যে ফাইনান্সিয়াল রিপোর্টিং। এখন ফাইনান্সিয়াল রিপোর্টিং বলতে কোনো কথা না, এখন এটা আরো অ্যাডভান্স ওয়েতে চলে গেছে ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ, বা আরো যদি বলেন যে সাস্টেনেবল রিপোর্টিং।
সো এই যে আমরা টার্ম গুলো বলতেছি বা জার্গন গুলো বলতেছি, এটার সাথে প্রত্যেকটা জিনিসেরই কানেক্টিভিটি আছে। লাইক আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বলতে বুঝি যে অনলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করা টু দা শেয়ার হোল্ডার্স, বাট আমরা যখন বলি সাস্টেনেবল রিপোর্টিং বা ইন্টিগ্রেটেড রিপোর্টিং, তখন অনলি দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উইল নট সার্ফেস দ্য পারপাস। আপনাকে তার সাথে আরো কি ইনফরমেশন দিতে হবে, আরো ইনফরমেশন দিতে হবে, লাইক কর্পোরেট গভর্নেন্স চেকলিস্ট দিতে হবে, লাইক আপনার আপনার বিজনেসের ভিশন মিশন সম্পর্কে বলতে হবে, আপনার হিস্টোরিক্যাল পারফরমেন্স অ্যাচিভমেন্ট এন্ড ফিউচার আপনার ফোরকাস্ট কি সেটা নিয়ে বলতে হবে, এন্ড আপনার বোর্ড অফ ডাইরেক্টরস এর ভিশন ভিশন বলতে হবে, ম্যানেজমেন্টের কি পার্সোনালের নোট থাকতে হবে, দেন হচ্ছে আপনি কিভাবে সোসাইটি কেয়ার করতেছেন, আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পার্ট থাকতে হবে, দেন আপনি কিভাবে মোরাল এন্ড ইথিক পয়েন্টটাকে বিজনেসে ফোকাস করতেছেন সেটা নিয়ে আপনার কি থাকতে হবে, অ্যাড্রেসিং থাকতে হবে। সো মূল কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইজ নট অনলি দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা অনেক অনেক ব্রড হয়ে এখন সাস্টেনেবল রিপোর্টিং এ চলে গেছে। সো আপনারা যদি এই জিনিসগুলো সম্পর্কে ভেরি আর্লি স্টেজে জানেন, আপনাদের জন্য এটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে আপনি ফিউচারে যখন আপনি কর্পোরেট রিপোর্টিং করবেন বা যখন আপনি অ্যাপ্লিকেশন লেভেল বা অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলোর সাথে কানেক্ট করতে পারতেছেন খুব ইজিলি, যে না আমি বেসিক লেভেলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং জানি, বাট ইন অ্যাডিশন উইথ দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং there are so many other reportings, there are so many other standards to guide the reporting. সো যেটা হচ্ছে যে সাস্টেনেবল রিপোর্টিং এ আপনাকে এইটা ইউজারকে জানাইতে হবে যে হাউ ইউ আর ইউজিং ইউর ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল অ্যাসেটস টু অ্যাচিভ দ্য সাস্টেনেবল গোল। এটাই হচ্ছে যে কর্পোরেট রেসপন্সিবিলিটি। আমরা যেটা বলি যে কর্পোরেট রেসপন্সিবিলিটি ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে রিপোর্টিং, যে আপনি কিভাবে রিপোর্ট করতেছেন, আপনি যে সোসাইটির জন্য কাজ করছেন এই কাজটা আপনি কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতেছেন। সো এভরিথিং এক্সটার্নাল রিপোর্টিং যেটা গাইডেড হয় ব্রডলি সেটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট দিয়ে। সো অ্যানুয়াল রিপোর্টের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি কিভাবে ইউজারকে বোঝাচ্ছেন যে হাউ সাস্টেনেবল ইউ আর, হাউ কেয়ারিং ইউ আর টু দ্য সোসাইটি। এটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট ফর মডার্ন ডে রিপোর্টিং। আপনি দেখবেন যে প্রফেশনালরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখন একটা অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে অবশ্যই আপনাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের হেল্প লাগবে, কারণ স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আর অন্য অন্য প্রফেশনাল বডির মেম্বাররা এত ভালো জানে না, বা আমরা খুব ক্রিটিক্যালি স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করতে পারি। দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রেংথ অফ দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। বাট আদার দেন দিস হোয়াট এলস ডু ইউ নিড? আপনার এটার পাশাপাশি লাগবে যে হোয়াট ইজ গোয়িং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হোয়াটস দ্য নিউ থিং কামিং। আপনাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পাশাপাশি সাস্টেনেবল রিপোর্টিং এর কনসেপ্ট জানতে হবে, ওভারঅল কি চেঞ্জ হচ্ছে রিপোর্টিং এ সেটা জানতে হবে, ওভারঅল আসপেক্টে কি ডাইমেনশন আসতেছে সেটা জানতে হবে। সো স্টেক হোল্ডার ইন বিজনেসে আমরা জেনারেলি ফোকাস করি নট অনলি শেয়ার হোল্ডার বাট অলসো অল দ্য রিলেটেড পার্টিস উইথ দ্য বিজনেস। ওকে, কারো কোনো কোশ্চেন আছে সো ফার? এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? কোশ্চেন নাই, সবাই বুঝছি তাহলে আমরা। ওকে, সাস্টেনেবিলিটি যেটা নিয়ে এতক্ষণ কথা বলে ফেলছে অলরেডি, এটাই এখানে বলতেছে যে দ্য অ্যাবিলিটি টু মিট দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশন। সো আপনার পরীক্ষায় যদি কোশ্চেন আসে এমসিকিউ তে, তাহলে সাস্টেনেবিলিটি নিয়ে কোশ্চেনটা আসবে কিভাবে? বলবে যে হোয়াট অফ দ্য ফলোইংস ডিল উইথ দ্য সাস্টেনেবিলিটি। আপনাকে অনেকগুলো অপশন দিবে, একটা বলবে যে টু ডু বিজনেস উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশন, টু অপটিমাইজ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট ফর দ্য সোসাইটি, অর টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট ফর দ্য শেয়ার হোল্ডার্স। আপনার আরো অনেকগুলো কনফিউজিং দিবে, বাট আপনাকে জানতে হবে যে হোয়াট ডাজ অ্যাকচুয়ালি সাস্টেনেবিলিটি মিন। সাস্টেনেবিলিটি মিন যে ফিউচার জেনারেশনে ইম্প্যাক্ট করা যাবে না, আপনাকে এমন কোনো কিছু করতে হবে যেটা ফিউচার জেনারেশনকে ইম্প্যাক্ট করে না। বাট নাও ডেজ কোনো বিজনেস কি সেটা করতে পারে? কমপ্লিটলি সাস্টেনেবল কোনো বিজনেস মডেল আছে? 100% সাস্টেনেবল কোনো কিছুই নাই। সাস্টেনেবিলিটি এটা হচ্ছে একটা জাজমেন্টাল থিং। আপনাকে জাস্ট বুঝাইতে হবে যে না ঠিক আছে, ইউ আর কেয়ারিং অ্যাবাউট দ্য সোসাইটি, ইউ আর কেয়ারিং অ্যাবাউট দ্য কাস্টমার্স অর কনজিউমার্স অফ ইউর বিজনেস। বাট আলটিমেট সাস্টেনেবল করতে গেলে ব্যবসা বন্ধ করে বসে থাকতে হবে, বা ব্যবসা এমন ভাবে করতে হবে যেটা কাস্টমারের কাছে আবার অ্যাফোর্ডেবল না। দেখবেন যে অনেক বিজনেস লাইক ইউনিলিভার বলেন বা আদার যারা বড় বড় জায়ান্ট আছে, তারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টে অ্যাডভার্টাইজ করে যে উই আর সাস্টেনেবল, উই ডু কেয়ার অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, উই রিসাইকেল দ্য প্রোডাক্ট, উই রিসাইকেল দ্য ওয়েস্টেজ, উই হ্যাভ ইটিপি, দেয়ার আর সো মেনি থিংস আর দেয়ার। লাইক আপনাকে একটা বিজনেস বুঝাই, মানে বিজনেস যে সাস্টেনেবল এটা পাবলিককে বোঝানো যেমন কঠিন, অ্যাজ ওয়েল এজ সাস্টেনেবল ওয়েতে বিজনেস করা আরো কঠিন। গট মাই পয়েন্ট? সো সাস্টেনেবল ওয়েতে বিজনেস করাটা কেমন কঠিন আপনাকে যদি বলি, ধরেন যে আপনি 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 ধরেন যে ইউনিলিভার একটা প্রোডাক্ট বলেন, সে ফর এক্সাম্পল শ্যাম্পু, ইউনিলিভারের শ্যাম্পু। সো আপনি যদি ধরেন যে এই প্রোডাক্টটাকে সাস্টেনেবল করবেন, ঠিক আছে, সাস্টেনেবল করার ওয়ে কি? আপনার হাতে কয়টা ওয়ে আছে আপনি চিন্তা করে দেখেন।
এক নম্বর হচ্ছে আপনি যে র মেটেরিয়ালটা ইউজ করতেছেন, র মেটেরিয়ালটা অবভিয়াসলি পরিবেশ থেকে আসতেছে, এবং এটা যখন আপনি ডিসমেন্টেল করতেছেন বা এটা যখন প্রসেস করতেছেন, এটার ওয়েস্টেজটা ঠিকই এনভায়রনমেন্টে গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে। সো আপনি যতই বলেন সাস্টেনেবল, আপনার বিজনেসের একটা ইম্প্যাক্ট সোসাইটিতে নেগেটিভ আছে। বাট সাস্টেনেবিলিটি বলতে এমন না যে আপনি সবকিছু 100% সাস্টেনেবল করতে পারবেন। আপনার ইন্টেন্টটা ইম্পর্টেন্ট এখানে, আপনি কি করতে পারবেন, হোয়াট ইজ উইদিন ইউর কন্ট্রোল, ইউ জাস্ট কন্ট্রোল দ্যাট থিং। দ্যাট মিনস আপনাকে বলা হয়েছে যে সাস্টেনেবল হইতে বিজনেস করার জন্য আপনি তো র মেটেরিয়াল ইউজ না করে বা ওয়েস্টেজ না করে আপনি কি করতে পারবেন না, সাস্টেনেবল হতে বিজনেস করতে পারবেন না। সো আপনার জন্য কি করণীয়, আপনার জন্য করণীয় হচ্ছে আপনার ওয়েস্টেজের ইম্প্যাক্টটা যেন সোসাইটিতে যত কম পড়ে সেটা কেয়ার করা। আপনার জন্য করণীয় কি, আপনার যে প্রোডাক্ট গুলো আছে, মানে লাইক আপনার শ্যাম্পুর বোতল হতে পারে ইউজ করার পর, ওইটাকে আপনি কিভাবে রিসাইকেল করতেছেন সেটা একটা সাস্টেনেবল কেয়ার হতে পারে। দ্যার আর সো মেনি আদার ওয়েজ। সো আমি জাস্ট 2টা বা 3টা ওয়ে কথা বললাম। সো বিজনেস সাস্টেনেবিলিটি অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি সেম থিং। বিজনেস সাস্টেনেবিলিটি আর সাস্টেনেবিলিটির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনি যে বিজনেস মডেলটা করতেছেন, এই বিজনেস মডেলে সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করবেন। আমি যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে শ্যাম্পু নিয়ে, সো শ্যাম্পু বিজনেসের সাস্টেনেবিলিটি কি হবে, ওই যে যেটা বললাম যে আপনার ওয়েস্টেজ কিভাবে আপনি কন্ট্রোল করতেছেন, আপনি কিভাবে রিসাইকেল আপনি এনভায়রনমেন্টালকে ইম্প্যাক্ট না করে করতেছেন, এই জিনিসগুলোই সাস্টেনেবিলিটির পার্ট। এন্ড কর্পোরেট সাস্টেনেবিলিটি মানে হচ্ছে যে অ্যাজ এ হোল একটা কোম্পানি তার 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 ভিশন মিশন ভিউ থেকে সাস্টেনেবিলিটিটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, সেটা হচ্ছে কর্পোরেট সাস্টেনেবিলিটি। দ্যাট মিনস আপনি ফ্রম দ্য বোর্ড অর ফ্রম দ্য টপ অফ দ্য ম্যানেজমেন্ট, হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য society, how do you think about the sustainable behavior in the society, এটা important. So sustainability is very modern jargon used in the business frequently, যেটা হচ্ছে যে আমাদের সবাই যারা প্রফেশনাল, যারা আপকামিং প্রফেশনাল, তাদেরকে অবশ্যই এটা নিয়ে আরো রিগোরাস হইতে যাইতে হবে। কারণ আমরা যেভাবে যাচ্ছি, যে আপনার গ্লোবাল ওয়ার্মিং বলেন বা এনভায়রনমেন্টাল পলিউশন বলেন বা বা ধরেন যে আপনার আপনার প্যান্ডামিকের ইম্প্যাক্ট বলেন, এই সব কিছু মিলায়া যে কোনো বিজনেস মডেলের জন্য সাস্টেনেবিলিটি ইজ এ বিগ কনসার্ন। সাস্টেনেবিলিটি অবভিয়াসলি ডেফিনেটলি ইজ এ ভেরি বিগ কনসার্ন ফর এনি বিজনেস মডেল। আপনি এমন কোনো বিজনেস মডেল বলতে পারবেন না যেটা সাস্টেনেবিলিটিতে ইম্প্যাক্ট করে না। সো আপনাকে চিন্তা করতে হবে নিউ ওয়েতে, নিউ ডাইমেনশনে, হাউ ডু ইউ কেয়ার ইউর বিজনেস মডেল কনসিডারিং দ্য সোসাইটি অ্যাজ এ হোল। নাও কাম টু দ্য বিজনেস অবজেক্টিভ। সো আমরা এটা অলরেডি জানা গেছি, বিজনেস অবজেক্টিভ প্রফিট ম্যাক্সিমাইজ করা মেন অবজেক্টিভ। দেন প্রফিট ম্যাক্সিমাইজেশন পর সেকেন্ড আমরা বললাম যে প্রফিট ম্যাক্সিমাইজেশন ভেরি ওল্ড কনসেপ্ট, নিউ কনসেপ্ট হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজিং, এন্ড এটার পরে থেকে আসতেছে সাস্টেনেবিলিটি। এন্ড তিনটাই হচ্ছে অবজেক্টিভ, যে সাস্টেনেবল প্রফিট এনশিওর করা, শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, অর প্রফিট ম্যাক্সিমাইজ করা। এই তিনটাই হচ্ছে মডার্ন ডে প্রাইমারি বিজনেস অবজেক্টিভ। এন্ড সেকেন্ডারি অবজেক্টিভ কি? সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে আপনি প্রাইমারি অবজেক্টিভের এই প্রাইমারি অবজেক্টিভ, প্রফিট বলেন, ওয়েলথ বলেন, সাস্টেনেবল প্রফিট বলেন, এটাকে অ্যাচিভ করার জন্য যা করা লাগে এই সবগুলাই হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। আপনার প্রাইমারি অবজেক্টিভ অ্যাচিভ করতে যা করা লাগবে সেটা সেকেন্ডারি অবজেক্টিভ। এখন এটার মধ্যে হইতে পারে যে মার্কেট পজিশন। সো মার্কেট পজিশন বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবেন যে হোয়াট ইজ মার্কেট পজিশন, বা হাউ ডু ইউ নো অ্যাবাউট মার্কেট পজিশন? এনি আইডিয়া? আপনারা যতটুকু জানেন অতটুকু শেয়ার করেন, নো প্রবলেম, আই উইল এক্সপ্লেন ইউ, নো প্রবলেম। বাট আপনাকে বলতে হবে যে যারা জানেন লিস্ট কন্ট্রিবিউট করা ট্রাই করেন যে হোয়াট ইজ মার্কেট পজিশন, হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার আমি একটু বলি। প্লিজ বলেন। মার্কেট পজিশন বলতে স্যার এটাই বোঝায় যে একটা মার্কেটে হচ্ছে আমাদের যে আমরা যেহেতু শেয়ার নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের শেয়ারের যে মূল্যটা কত হয় বা এটা গ্রোথ রেট কতটুকু বাড়তেছে, তারপর হচ্ছে এটা কতটুকু লয়েস্ট হচ্ছে, এইসব মানে ওভারঅল থিঙ্কিংটাই হচ্ছে হচ্ছে মার্কেট যে পজিশন ওইটাই বোঝায়, রাইট? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর কেউ বলতে চান? আপনার নামটা কি? স্যার উম্মে কুলসুম। Umm Kulsum. Very good answer. Anyone to contribute here? মার্কেট পজিশন যেটা ও বললো অ্যাবসলিউটলি কারেক্ট, বাট এটার সাথে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে মার্কেট পজিশনের যদি এক্স্যাক্টলি জানতে চান যে না দিস ইজ মার্কেট পজিশন, যেটা হচ্ছে যে আপনি যদি ধরেন যে আপনি একটা ইন্ডাস্ট্রিতে আপনি বিলং করেন, সে ফর এক্সাম্পল আপনি ফার্মা ইন্ডাস্ট্রিতে বিলং করেন। সো ফার্মা ইন্ডাস্ট্রির মধ্যে আপনি ধরেন যে আপনার কোম্পানির নাম ইনসেপ্টা। সো আপনি যদি মার্কেট পজিশনের আইডিয়াটা জানতে চান, তাহলে আপনি ইনসেপ্টাকে ওভারঅল মার্কেটে
পিকচারে ফালান, পাই চার্টে ফালান, ওভারঅল পাই চার্টের মধ্যে আপনার ইনসেপ্টার মার্কেট শেয়ার কত পার্সেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু সি ইউর মার্কেট পজিশন। আপনাকে যদি বলা হয় যে জেনারিক মেডিসিনে আপনি কয় নাম্বার, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু সি দ্য মার্কেট পজিশন। আপনাকে যদি বলা হয় জেনারেল হেলথ কেয়ার প্রোডাক্টে বা মেডিকেল ইকুইপমেন্টে আপনার ফার্মাসিউটিক্যালস কত নাম্বার, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু সি অ্যাবাউট মার্কেট পজিশন। সো মার্কেট পজিশনটা হচ্ছে ওভারঅল, আপনি অনেকটা আসপেক্ট আছে বা বিভিন্ন ডাইমেনশন আছে, বাট জেনারেলি যদি বলেন রেভিনিউ পার্সপেক্টিভে আপনার পজিশনটা কয় নম্বরে আছে, আপনার মার্কেট শেয়ারটা ওভারঅল 100% রেভিনিউ কত পার্সেন্ট আপনার মার্কেট শেয়ার আছে। দ্যাট মিনস 100 টাকা যদি ফার্মা ইন্ডাস্ট্রির অ্যানুয়াল টার্নওভার হয়, আপনার কোম্পানি টার্নওভার কত, যদি হয় 20 টাকা, তার মানে আপনার মার্কেট শেয়ার আছে 20%। দ্যাট মিনস আপনার 20%। এখন আসেন যে মার্কেটে আদার যারা আছে তাদের পার্সেন্টেজ কত, যদি কারোরই 20% না থাকে, তার মানে ইউ আর দ্য টপ ইন দ্য মার্কেট। গট মাই পয়েন্ট? সবার উদ্দেশ্যে ইয়েস বলতেছি, শুধু আপনারা একজনে কিন্তু কন্ট্রিবিউট করছেন না, অন্যরা কেউই বলেন না, তার মানে আপনারা জানেন না। সো আমি যেটা বলতেছি অবভিয়াসলি ইকু করতে হবে যে বুঝছেন কিনা। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। মার্কেট পজিশনটা বেসিক্যালি ওইটাকে বোঝাচ্ছে যে আপনি ওভারঅল মার্কেটে আপনার সিচুয়েশনটা কোন জায়গায় আছে, আপনি নিজেকে কোথায় দেখতেছেন, বা একটা হচ্ছে এক্সিস্টিং পজিশন যে আপনার রাইট নাও আপনাকে অ্যাসেস করতে হবে যে না ঠিক আছে আমি এখন নাম্বার 1-এ আছি উইথ 20% মার্কেট শেয়ার, আমি উইদিন নেক্সট 5 ইয়ার আমার মার্কেট শেয়ারটা 30% করতে চাই। এটা হইতে পারে যে আপনার ফিউচার মার্কেট পজিশন। অ্যাসেসিং ইউর কারেন্ট মার্কেট পজিশন, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ফিউচার। এখন সেকেন্ডারি অবজেক্টিভ এটা কেন আসছে, এবার আসেন ডেফিনেটলি এই কোশ্চেনে আসেন। কারণ হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে অ্যাসেস করতে হবে ফার্স্ট অফ অল আপনার কারেন্ট পজিশন কি। কারেন্ট মার্কেট পজিশন যদি আপনি জানতে পারেন, অবভিয়াসলি ইউ ক্যান এম ফর দ্য ফিউচার মার্কেট পজিশন। যদি আপনি কারেন্টটাই না বুঝেন তাহলে ফিউচারটা কি হবে আপনি বুঝতে পারবেন না। সো অবজেক্টিভের একটা মেইন পার্ট হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভের, এটা হচ্ছে মার্কেট পজিশনটা ঠিক করা। যে আপনারা এখন রাইট নাও মার্কেটে 5% শেয়ার আছে, সো আপনি চান যে আপনার মার্কেট শেয়ারটা অ্যাটলিস্ট 2% বাড়ানোর জন্য উইদিন নেক্সট ইয়ার। সো দিস ইজ ওয়ান অফ দ্য অবজেক্টিভ দ্যাট ফ্রম দ্য টপ, ফ্রম দ্য বোর্ড লেভেলে এটা ডিসাইড করা হয়। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। ওকে, নেক্সট হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ সামথিং যে আমরা তো বুঝি যে আমরা রাইট নাও বিজনেসের এই প্রোডাক্টগুলো আছে, এখন এই প্রোডাক্টগুলো আমি ডেভেলপ করব। ডেভেলপমেন্ট কয়ভাবে হইতে পারে, এখানে দুইটা ভাবে হইতে পারে। একটা হচ্ছে যে এক্সিস্টিং প্রোডাক্টকে এনরিচমেন্ট করা অর নিউ নিউ প্রোডাক্ট লঞ্চ প্রোডাক্ট করা। নিউ প্রোডাক্ট। অ্যাবসলিউটলি। সো প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমরা জেনারেলি বুঝি দুইটা জিনিস, একটা এক্সিস্টিং প্রোডাক্টকে আপগ্রেড করা, নতুন মোড়কে আনা, নতুন ভ্যালু এডিশন করা, অর নিউ প্রোডাক্ট লঞ্চ করা। সো প্রোডাক্ট development is another way to set the objective but set the tone from the top. Then technological advancement আমরা সবাই বুঝি যে without technology nothing can be and reached. At least for the modern day business এ টেকনোলজি ছাড়া এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেটা সাস্টেন করতে পারবে। সো আমাকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা চিন্তা করতে হবে। লাইক রাইট নাও আপনি এমন একটা পজিশনে আছেন বিজনেসে, এই পজিশন থেকে আপনি যখন নেক্সট লেভেলে যাবেন, দ্যাট মিনস আপনি যখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা চিন্তা করতেছেন, আপনার রাইট নাও টেকনোলজি কি ইউজ করতেছেন, এন্ড আপনাকে ফিউচার বেঞ্চমার্ক চিন্তা করে আপনি কোন জায়গায় টোনটা সেট করলে আপনি কি করতে পারবেন। যে আপনি ধরেন সে ফর এক্সাম্পল আপনি মার্কেট পজিশন সেট করলেন যে উইদিন নেক্সট ইয়ার আপনি 5% থেকে 10% নেবেন। এখন আসেন এটার সাথে টেকনোলজি ডাইরেক্টলি কানেক্টেড। কেন কানেক্টেড? এটার অর্থ হচ্ছে আপনি যে মার্কেট শেয়ার 5% বাড়াবেন বলতেছেন, অবভিয়াসলি আপনার প্রোডাকশন বাড়াইতে হবে, অবভিয়াসলি আপনার সেলস বাড়াইতে হবে, অবভিয়াসলি আপনার মার্কেটিং ক্যাম্পেইন বাড়াইতে হবে। সো এই সবগুলোর সাথে মার্কেট টেকনোলজি রিসার্চ কানেক্টেড, করতে হবে স্যার। রাইট? সো এভরিথিং ইজ কানেক্টেড উইথ দ্য টেকনোলজি। আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে প্রত্যেকটা বিজনেস ডেভেলপমেন্টে, প্রত্যেকটা বিজনেস প্রসেস অপটিমাইজেশনে টেকনোলজি ইজ এ কোর পার্ট। গট মাই পয়েন্ট? ইয়েস সো আপনাকে মার্কেট পজিশন এনশিওর করতে গেলে, আপনার অবজেক্টিভ অ্যাচিভ করতে গেলে, ইভেন আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্টেও যান, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টে বা এক্সিস্টিং প্রোডাক্ট আপগ্রেডেশনে আপনাকে টেকনোলজির কথা চিন্তা করতে হবে। সো উইদাউট টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আপনি কি করতে পারবেন না, আপনার যে আদার অবজেক্টিভ আছে, ইভেন সেকেন্ডারি অবজেক্টিভ তো অ্যাচিভ হবেই না, প্রাইমারি তো অনেক দূরের কথা। ইমপ্রুভ স্কিলস, দ্যাট মিনস ইমপ্রুভিং ইফিসিয়েন্সি। ইমপ্রুভিং হোয়াট? ইমপ্রুভিং ইফিসিয়েন্সি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। ইফিসিয়েন্সি মানে কি আমরা বুঝি? জি স্যার। এফিসিয়েন্সি মানে কি বলেন না একটু, যে হোয়াট ডু ইউ মিন বাই এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি বলতে একটা এক্সাম্পল দিয়ে বলেন তো, যে না স্যার আমার কাছে মনে কার্যক্ষমতা হয় এরকম এফিসিয়েন্সি এটা। কিছু একটা স্যার। বলেন। স্যার কার্যক্ষমতা যেমন কার্যক্ষমতা, রাইট। কার্যক্ষমতাকে কি করা? আপগ্রেড করা। লাইক জি আপনি ধরেন যে একটা ক্যালকুলেটর বানাচ্ছেন 5 দিন খরচ করে, আপনি যদি ইফিসিয়েন্সি ইনক্রিজ বুঝান তাহলে অবভিয়াসলি এটা এটা টাইম 4.5 টাইম ডেজে কমায় করতে আনতে হবে। হবে। জি স্যার।
কম সময়ে করতে হবে। অন দ্য আদার হ্যান্ড এটা হইতে পারে কস্ট এফিসিয়েন্সি হইতে পারে, যে আগে আপনি 5 টাকা দিয়ে করতেন এখন 4 টাকা 90 পয়সা দিয়ে করতেছেন প্রোডাকশন পার ইউনিট। সো এফিসিয়েন্সি একটা হচ্ছে কস্ট অপটিমাইজেশন হইতে পারে, অথবা টাইমে কি হইতে পারে, অপটিমাইজেশন হইতে পারে। সো এফিসিয়েন্সি ইজ সামথিং দ্যাট আপনার বিজনেসের অপারেশন লেভেলে অবভিয়াসলি এক্সিলেন্স আনতে গেলে এফিসিয়েন্সি ইনক্রিজ করতে হবে। দেয়ার আর নো আদার অল্টারনেটিভস। ওকে ইয়েস স্যার। ওকে, নাও কাম টু দ্য কম্বাইন্ড অবজেক্টিভ। সো আমরা যদি কম্বাইন্ড অবজেক্টিভের কথা চিন্তা করি, আলটিমেটলি প্রাইমারি অবজেক্টিভ এন্ড সেকেন্ডারি অবজেক্টিভ দুটাকে কি করতে হবে, অ্যালাইন করতে হবে। জাস্ট অ্যাডজাস্ট করে দিই স্যার কম্বাইন। ওকে, সো প্রাইমারি এন্ড সেকেন্ডারি অবজেক্টিভস দুটাকে অ্যালাইন করতে হবে। দুটাকে কম্বাইন করলেই আপনি কি পাবেন, কম্বাইন্ড অবজেক্টিভ। সো প্রাইমারি অবজেক্টিভ কি আমার, যে আমি যদি বলি যে আমার অবজেক্টিভ এটা হচ্ছে হলো যে wealth maximization। শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, তাহলে অবশ্যই এটার সাথে কি করতে হবে, আদার যে অবজেক্টিভ গুলো আছে এটাকে কনসিডার করে আমাকে সাস্টেনেবল ওয়েতে আগাইতে হবে। দ্যাট মিনস হোয়েন ইউ মেক পারফেক্ট সিনার্জি অফ হোয়াট, এই যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুটাকে কি করতে হবে, অ্যালাইন করতে হবে উইথ এ ভিউ টু অ্যাচিভ সাস্টেনেবল প্রফিটেবিলিটি। আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার। এভরিওয়ান? কোনো কোয়েরি আছে এখানে? নো স্যার। ওকে, আচ্ছা আমরা প্রফিটেবিলিটি এন্ড কনস্ট্যান্টের কথা চিন্তা করি, যেটা বললাম যে মডার্ন ডেতে প্রফিটেবিলিটি শব্দটা অনেকটা নেগেটিভ অর্থে ইউজ হয়। কারণ কি, কারণ শুধু প্রফিট চিন্তা করলে মানুষ ভাবে যে কি প্রফিট মানে ক্যাপিটালিস্টিক, দ্যাট মিনস আপনি শুধু প্রফিট ওরিয়েন্টেড। বিজনেসের সোসাইটি, ইথিক্যাল কনসিডারেশন, স্টাফ রিলেশনশিপ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন আর দ্য আদার কনস্ট্যান্ট, যেটা আপনাকে কি করবে, শুধু প্রফিটের কথা চিন্তা করলে হবে না, আপনাকে এই জিনিসগুলোর কথা চিন্তা করতে হবে, যে আপনাকে ইথিক্স গুলো চিন্তা করতে। সাস্টেনেবিলিটি হিসেবে রূপান্তরিত হয়েছে নাকি? রাইট, ভেরি গুড, রাইট। সো আপনাকে যখন আপনি প্রফিটেবিলিটির কনস্ট্যান্ট গুলো চিন্তা করবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে সাস্টেনেবিলিটির কথা। যা আপনি যখন প্রফিট থেকে একটু সরে আসবেন, ওভারঅল পিকচার নিয়ে চিন্তা করবেন, তখনই আপনি সাস্টেনেবল মডেলে যাচ্ছেন। তখনই আপনি কোথায় যাচ্ছেন, সাস্টেনেবল ওয়ে টু ডো বিজনেসে যাচ্ছেন। দ্যাট মিনস আপনাকে ইথিক্যাল কনসিডারেশন আনতে হবে, স্টাফ রিলেশনশিপের কথা চিন্তা করতে হবে, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কথা চিন্তা করতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করতে হবে, রাইট? ইয়েস। সো এই জিনিসগুলো কথা চিন্তা করতে হবে। সো প্রফিটেবিলিটির কনস্ট্যান্ট গুলো কি কি পরীক্ষায় আসতে পারে, যে আপনার হোয়াট আর দ্য কি কনস্ট্যান্টস অফ দ্য প্রফিটেবিলিটি, এগুলো অপশনে দিবে, একটা দিবে, বাকিগুলো অন্যগুলো দিবে। তো আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে যে না প্রফিটেবিলিটির কনস্ট্যান্ট গুলো কি কি, ঠিক আছে? বা নিচের মধ্যে অন্য দুটা দিয়ে দিল, একটা দিয়ে দিল যে কনস্ট্যান্ট। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে ডাজ দিস অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট অফ প্রফিটেবিলিটি কিনা। যেমন ধরেন ইথিক্যাল কনসিডারেশন অবশ্যই প্রফিটেবিলিটি কনস্ট্যান্ট। আপনি চাইলে ধরেন যে একটা প্রোডাক্ট 5 টাকা খরচ আপনার প্রোডাকশন, আপনি চাইলে এটা 50 টাকা চার্জ করতে পারেন, বাট ডাজ ইউর ইথিক্যাল কনসিডারেশন অ্যালাউ দিস? নো স্যার। নো স্যার। স্টাফ রিলেশনশিপ, দেন যে আপনার এই বছর প্রফিট অনেক ভালো হয়েছে, স্টাফরে কোনো বেনিফিট দিলেন না, বোনাস দিলেন না, কোনো কিছু দিলেন না। সো আপনি যদি জাস্ট প্রফিটেবিলিটি বাড়াইতে চান বাড়াইতে পারবেন, বাট স্টাফ রিলেশনশিপের কথা চিন্তা করে, আপনার স্টাফ রিটেনশন বলেন বা স্টাফের বেনিফিটের কথা চিন্তা করে যদি আপনি বোনাস কাট ডাউন করেন, তাহলে আপনার কি প্রফিট কি হবে, লং রানে অপটিমাইজ হবে। বাট আপনার কিন্তু স্টাফ রিলেশন কনসিডার করলে আপনার প্রফিটটা কি হবে, কনস্ট্যান্ট। দিস ইজ ওয়ান অফ দ্য কনস্ট্যান্ট। এনভায়রনমেন্টাল প্রোটেকশন, অবভিয়াসলি আপনি যদি সাস্টেনেবল ওয়েতে বিজনেস করেন এটা খরচ বেশি। আপনি দেখবেন যে আপনি যতই এনভায়রনমেন্টাল প্রোটেকশনের মেজার নেন, আপনার অপারেশনাল খরচ তত বাড়বে, এক্সপেন্স বেশি দিছে। রাইট? সো আপনাকে ওইটা যখন আপনি চিন্তা করবেন, আপনাকে প্রোটেকশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের যে এক্সপেন্স গুলো আছে এগুলোর কথা চিন্তা করলে আপনার এই খরচটা প্রফিটেবিলিটিকে কি করবে, কমায় দিবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন, সো আপনি কাস্টমারকে স্যাটিসফাই করতে গেলে অবভিয়াসলি প্রোডাক্ট ইমপ্রুভ করতে হবে, প্রোডাক্ট কোয়ালিটি উইদিন দ্যাট গিভেন প্রাইসে বাড়াইতে হবে। সো এটা যদি আপনি করতে যান তাহলে আপনার প্রফিটে ধাক্কা আসবে কিনা, ইয়েস অর নো? প্রফিটে কি আপনার ধাক্কা আসবে কিনা আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন চিন্তা করলে? অবশ্যই আসবে। জি স্যার। স্যার সো ইনক্রিজ আমার রাইট, সো প্রফিট কমে যাবে, বা আমাকে কিন্তু এইগুলো কনসিডার করে বিজনেস করতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমার বিজনেসে প্রফিট আছে, প্রফিট করতেছি, আমি profit করতেই থাকি, করতে পারবেন, নো প্রবলেম, বাট একটা সময় গিয়ে আপনার বিজনেসের এক্সিস্টেন্স নিয়ে কোশ্চেন আসবে, সাস্টেনেবিলিটি নিয়ে কোশ্চেন আসবে। কারণ এই জিনিসগুলো কনসিডার না করে যারা বিজনেস করবে তাদের বিজনেস অবভিয়াসলি ইন দ্য লং রান সাস্টেনেবল না। কথা বোঝা গেছে বাংলা কথা? এগুলা ছাড়া যারা বিজনেস করতেছে তাদের বিজনেস সাস্টেনেবল না, ইন এ ওয়ে তারা সাস্টেনেবল ওয়েতে বিজনেস করছে না, এন্ড লং রানে তারা সাফার করবে, জেনারেলি সাফার করবে, অবভিয়াসলি সাফার করবে। কারণ যখনই
আপনার যারা ইউজার, যারা স্টেক হোল্ডার, তারা যখন বুঝতে পারবে যে না ঠিক আছে এই জিনিসগুলা কি তারা কম্প্রোমাইজ করতেছে, তখন লোকজন এমনিই কি করবে, বয়কট করবে। লাইক আপনি ইথিক্যাল কনসিডারেশনের কথা চিন্তা করলে ইসরায়েলের কথা চিন্তা করেন, ইসরায়েলের প্রোডাক্ট আমরা বয়কট করতেছি কিনা? জি স্যার। So every of the constant, every of these constraints have direct impact on the profitability. এটা তো প্রুফ নাকি? কোনো ডাউট নাই তো এখানে যে এই যে কনসিডারেশন গুলো কথা আছে এগুলো অবশ্যই প্রফিটকে, এখন তাই বলে কি আমরা এগুলো কি কনসিডার করব না বা প্রফিট করব না? অবশ্যই প্রফিট করব, বাট সাবজেক্ট টু দোজ কনসিডারেশন। আমাকে কনসিডার করতে হবে হ্যাঁ আমি কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন কি করতে পারি, অপটিমাইজ করতে পারি, আমি কিভাবে এনভায়রনমেন্টাল প্রোটেকশন যতটুকু পারি আমি কি আমার ক্যাপাসিটি অনুযায়ী কতটুকু অ্যাবজর্ব করতেছি সেটা আমি করি। আমাকে বলে নাই যে আমার প্রফিট কম কি ফরগো করে আমাকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন করতে, বাট ইউ নিড টু শো ইউর ইন্টেন্ট, ইউ নিড টু শো দ্যাট ইউ আর প্রোঅ্যাক্টিভ টু দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন। কথা বোঝা গেছে আমার? জি স্যার। সো আপনাকে এটা প্রুভ করতে হবে বাই ইউর অ্যাকশন অ্যান্ড বাই ইউর ইন্টেন্ট, দুটাই, ইন্টেন্ট অ্যান্ড অ্যাকশন। ওকে, সো প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং সিস্টেম এটা জেনারেল থিং, আমরা জানি যে জেনারেলি আপনারা যদি ইয়ের কথাও বলেন, আপনার এক্সামের কথাও যদি যদি এক্সাম্পলটা বলি এখানে, প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম এক্সামের জন্য কি হবে? ফর এ সিএ স্টুডেন্ট, লাইক ফর এ সার্টিফিকেট লেভেল স্টুডেন্ট, হোয়াট উইল বি দ্য মডেল অবজেক্টিভ? ইউ নিড টু সেট দ্য অবজেক্টিভ, যে আপনি এই যে নেক্সট টার্ম জুনের টার্মটা আসতেছে এই টার্মে বা সার্টিফিকেট লেভেলের অবজেক্টিভ কথা যদি চিন্তা করেন, আপনি কয়টা টার্মে পাস করবেন, আপনাকে অবজেক্টিভে লিখতে হবে আই ওয়ান্ট টু ক্লিয়ার সার্টিফিকেট লেভেল ইন 2 attempt or 3 attempt। ম্যাক্সিমাম আপনার অবজেক্টিভ একটা হবে, কি হবে? ইন 2 attempt। তাহলে 2 attempt ইজ ইউর অবজেক্টিভ, রাইট? ইয়েস Yes, অর sir. নো? দেন Yes, sir. কাম টু দ্য প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ডস। প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ডসে এসে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি যে অবজেক্টিভ সেট করে আসছেন যে আপনি 2টা টার্মে পাস করবেন, তাহলে অবশ্যই আপনার প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ড প্ল্যানিং এ আসতে হবে যে না 2টা পাস করতে গেলে সার্টিফিকেট লেভেলে সাবজেক্ট আছে কয়টা? 4টা। কয়টা? 7টা। 7টা আপনি 2টায় পাস করতে গেলে অ্যাটলিস্ট 4টা 3টা করে দিতে হবে। এন্ড 4টা 3টা করে দিলে আপনি 4টা প্রথমবার 4টা দিলেন বা 3টা দিলেন, পরের বার মানে অল্টারনেটিভ, প্রথমে 3টা দিলে পরের বার 4টা, প্রথমে 4টা দিলে পরের বার 3টা, সাবজেক্ট টু আপনি যতটা দিচ্ছেন অতটা পাস করেন। গট মাই পয়েন্ট? Yes, sir. তাইলে আপনাকে দেখেন আপনি যে অবজেক্টিভ সেট করছেন আপনি 2টা টার্মে পাস করবেন, সার্টিফিকেট ক্লিয়ার করবেন, তাহলে আপনার প্ল্যান স্ট্যান্ডার্ড অবভিয়াসলি এর সাথে কনসিস্টেন্ট হতে হবে। তাইলে আপনাকে অবশ্যই যদি 2টা টার্মে পাস করতে হয় আপনার সাবজেক্ট নিতে হবে মিনিমাম 5টা, মিনিমাম 5টা অর 4টা, মিনিমাম 4টা টু 5টা, কারণ আপনি জানেন না যে আপনি 4টা দিলে 4টায় পাস করবেন কিনা। গট মাই পয়েন্ট? Yes, sir. সো আপনাকে 4টা বা 5টা সাবজেক্ট মিনিমাম কি করতে হবে, সিলেক্ট করতে হবে, আর 7টা পারলে 7টা, নো নো হার্ম। সো আপনি যদি 7টার ওয়েট নিতে পারেন 7টা নেবেন, যদি 5টা পারেন 5টা নেবেন, বাট আপনার অবজেক্টিভের সাথে এটা কানেক্টেড থাকতে হবে। বা কারো থাকতে পারে যে অবজেক্টিভ স্যার আমি 4বারে পাস করতে চাই, নো ম্যাটার। আপনি 3বারে পাস করতে চান, নো ম্যাটার, আপনার 3বারে পাস করার সাথে আপনার প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ডে কানেক্টিভিটি থাকতে হবে। এন্ড আপনার প্ল্যান হচ্ছে এটা যে আমি যদি 2বারে পাস করতে যাই প্রথমবার 4টা দিব বা 5টা দিব, পরের বার বাকি যেগুলো পাস করি না সবগুলো একসাথে দিব। ইয়েস অর নো? Yes, sir. সো আপনার প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ডস সামথিং দ্যাট আপনি যে অবজেক্টিভটা সেট করছেন ওইটা অ্যাচিভ করতে গেলে আপনার কি কোন সুইং এ পড়াশোনা করতে হবে, কোন স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে হবে, এন্ড আপনার যারা যারা বেঞ্চমার্ক আছে আগে, লাইক যারা পাস করে গেছে আগে 2বারে বা একবারে যারা সার্টিফিকেট লেভেল পাস করছে তাদের সাথে কম্পেয়ার করতে হবে আপনাকে। আপনার স্ট্যান্ডার্ডটা ওই লেভেলে নিতে হবে। এক্সামের আগে আপনার স্ট্যান্ডার্ড চেক করতে হবে যে না ঠিক আছে আমি এম আই আপ টু মার্ক টু পাস ইন টু অ্যাটেম্প, or am I up to mark to clear the exam 4 exam in a one shot? সো আপনাকে এই স্ট্যান্ডার্ড চেকটা আগেই করতে হবে। বুঝা গেছে আমার কথা? প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ডটা অবভিয়াসলি আপনার অবজেক্টিভের সাথে ডাইরেক্টলি কানেক্টেড এন্ড এটার সাথে কনসিস্টেন্টও হইতে হবে। এন্ড এটার পরে দেন হচ্ছে অ্যাকচুয়াল পারফরমেন্স। অ্যাকচুয়াল পারফরমেন্স কবে আসবে? অবশ্যই আপনার কি জুনের পরে যখন রেজাল্ট দিবে তখন আপনার অ্যাকচুয়াল পারফরমেন্স হাতে পাইলেন। এবার আসেন, আপনি সেট করছিলেন যে 2বারে পাস করবেন অবজেক্টিভ, দেন আপনি সেট করছিলেন স্ট্যান্ডার্ড, এবার 4টা দিছেন 4টা পরীক্ষা, পাস করছেন কয়টা? দেখেন যে আলহামদুলিল্লাহ 3টা পাস করে গেছেন, নো প্রবলেম। আগের বার নেক্সট টাইম কয়টা দিবেন? ওই যে একটা বাকি আছে প্লাস আরো কয়টা? 3টা 3টা। 4টা তাহলে এই 4টা পরীক্ষার প্রিপারেশন সুন্দর করে তাহলে এবার দেখেন যে অ্যাকচুয়াল পারফরমেন্সে আপনি যখন পাইছেন এন্ড আপনি যখন কম্পারিজন উইথ দ্য প্ল্যানে যাচ্ছেন, মানে যে বেঞ্চমার্কে যাচ্ছেন, এই লেভেলে এসে আপনাকে ফাইন টিউন করতে হবে নিজেকে। এটা ধরতে পারেন যে আপনার জন্য এটা লাস্ট চান্স টু টু রেকটিফাই ইউরসেলফ। আপনার এই জায়গায় এই কম্পারিজন উইথ প্ল্যানেই আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে।
যারা সিএ স্টুডেন্ট, আমি যদি বলি যে সিএ স্টুডেন্টদের ফেলিওরের রিজন এই কম্পারিজন উইথ দ্য প্ল্যান বা কম্পারিজন উইথ দ্য এক্সাম, এইখানে তারা অ্যাসেসমেন্টে অ্যাটলিস্ট 70%, 70 to 80% স্টুডেন্ট ভুল করে। তারা বুঝতেই পারে না যে তারা 4টা পরীক্ষা দিচ্ছে, কেন 2টা পাস করছে, কেন 2টা পাস করে নাই, বা তারা একটা পাস করছে, কেন 3টা পাস করে নাই। ঠিক আছে, এই জায়গায় যদি আপনি প্রবলেমটা আইডেন্টিফাই না করতে পারেন, যদি আপনার উইকনেসটা আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আপনার এই সাইকেলটা অবভিয়াসলি একবার না 4বার ঘুরবে। কথা বোঝা গেছে আমার? জি স্যার। সো কম্পারিজন উইথ দ্য প্ল্যানে আপনাকে অনেক রিয়েলিস্টিক হইতে হবে এন্ড অপটিমিস্টিক হইতে হবে। রিয়েলিস্টিক ইন এ সেন্স, আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো আপনাকে অ্যাকনলেজ করে নিতে হবে। লাইক আপনি 4টা পরীক্ষা দিয়েছেন, 4টা পরীক্ষায় আপনার ভালো হয় নাই কেন, আপনাকে নিজে চিন্তা করেন যে মনে হচ্ছে যে না, এই 4টা পরীক্ষা আমি যে দুইটায় সি পাইছি, এই দুইটা আমার কি হয় না, আমার পরীক্ষা ভালো হয়েছে, আমার এক্সামে ভুল হয়েছে। খেয়াল করেন, আমি কিন্তু আপনাদের সাথে কানেক্ট করায় পড়াচ্ছি, কারণ যাতে করে আপনাদের কি পাই, আপনারা যেন বুঝতে পারেন যে আসলে এক্সাম, সিএ এক্সাম এন্ড প্ল্যানিং, এটা তো অর্গানাইজেশনাল প্ল্যানিং, আপনার নিজের জীবনের সাথে কানেক্ট করেন। সো আমার এইখানে কম্পারিজনে আপনাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল আপনি কেন সি পাইছেন। সিতে দুইটা রিজন, সি যারা পায় তারা জেনারেলি কি হয়, আইদার পাস আর ফেলের মাঝামাঝিতে আছে। সো তাদের একটা প্রবলেম হইতে পারে যে কিছু জায়গায় কনসেপ্টে গ্যাপ আছে, প্লাস হচ্ছে এক্সামে কিছু ভুল করছে। কথা বুঝতে পারছেন আমার? জি সো স্যার। আপনাকে ওই লেভেলে কাজ করতে হবে। সো আপনি যখন নেক্সট টাইম যখন পরীক্ষা দিবেন, অবভিয়াসলি এই জিনিসগুলো কভার করে আসতে হবে। আবার হইতে পারে যে কেউ আছে যে 3টায় সি পাইছে, একটাই ডি পাইছে, তার জন্য একদম ফুল পেসিমিস্টিক সিচুয়েশন। সো তাকে এই পজিশন থেকে রিভাইভ করতে হবে। সো আপনাকে অলওয়েজ সেকেন্ড প্ল্যান থাকতে হবে, ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। লাইক আপনার যখন আপনি দেখছেন যখন যে আপনি আপনার 3টায় সি আসছে, একটা ডি আসছে, তার মানে হচ্ছে আপনার কোনোটাই সাকসেস আসে নাই, তার মানে আপনার অবভিয়াসলি একটা গ্রস লেভেলে মিস্টেক আছে। কোন জায়গায় মিস্টেক? এক হচ্ছে সি আসতেছে কারণ আপনি জানেন ভালো, বাট এক্সাম অ্যাপ্রোচ ভালো না। ডি আসতেছে কেন? আপনার নলেজ গ্যাপ আছে। সো এই যে অ্যাসেসমেন্ট গুলো করতেছেন, এই যে ফাইন টিউনিং গুলো করতেছেন, এগুলা কিন্তু আপনাকে হেল্প করবে এই সেম টাইপের ভুলটা রিপিট যেন না হয়, এটার জন্য। সো আপনাকে অবভিয়াসলি চিন্তা করতে হবে যে আপনার যেই একটা ভুল যেন রিপিট না হয়। সিএ তে রিপিট করার কোনো চান্স নাই। রিপিট যত যত বেশি রিপিট করবেন, তার মানে আপনার অ্যাটেম্প তত বাড়বে। সো এখানে রিপিট করার কোনো চান্স নাই, আপনাকে অবভিয়াসলি ভেরি ফাস্ট রিয়েক্ট করতে হবে উইথ ইউর মিস্টেক। সো আপনার এখানে প্ল্যান অ্যান্ড স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়াল পারফরমেন্স যখন পাইলেন, তখন আপনাকে এই ফাইন টিউনিংটা করে নিতে হবে। এন্ড কারেক্টিভ ডিসিশন নিডেড, সেম থিং। আপনি যখন কম্পারিজন করছেন, এটার সাথে তো আপনি ফাইন্ড আউট করে নিছেন অবভিয়াসলি আপনার কি এক্সাম অ্যাপ্রোচে ভুল আছে, না আপনার প্রিপারেশনে ভুল আছে, অথবা আপনার কোথায় ভুল আছে, আপনাকে ওই জিনিসটা ফাইন্ড আউট করে নিতে হবে। বা আপনি এক্সাম হলে গিয়ে দেখছেন যে আপনার কি এক্সাম অ্যাপ্রোচে কি প্রবলেম হচ্ছে, বা আপনি 100% অ্যাটেন্ড করতে পারতেছেন না। সো আপনাকে কারেক্টিভ ডিসিশন গুলা নিতে হবে। যদি আপনার এমন হয় যে আপনি 100% অ্যাটেন্ড করতে পারতেছেন না, আপনাকে মক টেস্ট দিতে হবে। যদি এমন হয় যে না, আপনার এমন কোনো কোশ্চেন আসছে যে কোশ্চেন আপনি পড়েনই নাই, তার মানে আপনি বইয়ের কোনো একটা অংশ বাদ গেছে, আপনি পড়েন নাই, সো এটাকে কভার করে নিতে হবে। সো আপনার কারেক্টিভ ডিসিশন নিডেড, আর আপনি কি ধরনের কারেক্টিভ ডিসিশন নেবেন, এটা ডিপেন্ড করতেছে সেলফ জাজমেন্ট এন্ড আপনি নিজেকে কতটা ভালো চিনেন সেটার উপর। সো সিএ তে যারা নিজের অ্যাসেসমেন্ট করতে পারে না, তাদের জন্য আমি বলবো যে তারা এই জায়গায় যদি ল্যাকিংসটা রিকভার করতে না পারে, তাদের জন্য সাকসেস রেটটা ভেরি ডিফিকাল্ট, মানে হাই পাসিং রেটটা ভেরি ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে আমরা আমরা যেটা জানি যে এম্পিরিক্যাল স্টাডি বলেন বা জেনারেলি সি স্টুডেন্ট যদি 100 জন কেউ নেন যারা কন্টিনিউয়াসলি এক সাবজেক্টে 3-4 বার পরীক্ষা দিচ্ছে, তাদের কোনো মানে তারা কিন্তু নলেজ গ্যাপ নাই। ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নলেজ ততটা গ্যাপ নাই, প্রবলেম হচ্ছে অ্যাপ্রোচ গ্যাপ। প্রবলেম হচ্ছে একই ধরনের বলে রিপিটিং করতেছে। সো একই ধরনের বলে রিপিটেড করা যাবে না। প্রবলেম যেটা একবার হয়েছে, ঠিক আছে, ওকে, আমি আমি তো রোবট না, আমার ভুল হতেই পারে। সো আমার এই মিস্টেকটা যেন রিপিট না হয়, এই জায়গায় কাজ করতে পারে না, বা নিজের প্রবলেমটা কোন জায়গায় সেটা আইডেন্টিফাই করতে পারে না। সো এই জিনিসগুলা আপনাদের জন্য ভেরি আর্লি স্টেজে ফাইন্ড আউট করে ওইভাবে কাজ করাটা যতটা ইজি। আপনি যখন ঠিক এই এই দিনে আগামী 1 বছর পর যখন আমার সাথে বা অন্য কোনো টিচারের সাথে বসবেন, দেখবেন যে আপনার জায়গায় আপনি এই প্ল্যানে ভুল করছেন, বা এই কন্ট্রোল প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম আপনার কোনো গন্ডগোল আছে, আপনি ধরে নিতে হবে। যদি প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং সিস্টেম ওকে থাকে, ইউ ইউ উইল বি অ্যাবসলিউটলি ফাইন। এটার সাথে আপনার 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 হচ্ছে কি এফোর্টস, রিজনেবল এফোর্টস যেটা দরকার, এইটা দিতে পারলে দুইটার কম্বিনেশনে ইউ উইল বি ইন দা ড্রাইভিং সিট, নো ডাউট। বাট এইখানে গ্যাপ অ্যাজ ওয়েল এজ এফোর্টস এ গ্যাপ থাকলে আপনার এটা কি হবে, এটা সাইকেলের মতো ঘুরতে থাকবে। সো প্রত্যেকবার আপনি কারেক্টিভ ডিসিশন নিবেন, বাট আপনার যদি কারেক্টিভ ডিসিশন রাইট না হয়, এটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো ঘুরবে। জাস্ট এটা রিপিটেড হবে। এটা
ডাজন্ট ম্যাটার কয়বার রিপিট হয়েছে, আলটিমেটলি আপনি ভুল তো ধরতেই পারতেছেন না, সো আপনার এটা রিপিট হওয়াটা স্বাভাবিক। সো আপনাকে এইখানেই আপনার আপনার যখন কোনো এক্সাম খারাপ হয় বা সি আসে বা ডি আসে, আপনার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আগে ওই বইটা নিয়ে বসা, আপনার এক্সামের কথা চিন্তা করা যে আমি এক্সামে সি পাইলাম কেন, আমার কোন কারণে সি পাইছি, এই রিজনটা আইডেন্টিফাই করে আমি লিস্ট আউট করি যে এই 5টা রিজন আছে, এই 5টা রিজনের জন্য আমি এই প্ল্যান করছি। অন দা এক্সাম ডেতে, রেজাল্ট ডেতে আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। ওই রেজাল্ট ডেতে পাস করে না করেন নাই বলে 3 দিন 7 দিন পড়বেন না, লাভ নাই, তাহলে ওই 7 দিনই গেল আপনার আপনার পোর্টফোলিও থেকে। সো বেটার ফাইন্ড আউট দ্য রিজন, অ্যাটলিস্ট 2, 3 or 5 রিজন, যে আপনি কেন সি পাইছেন, কেন ডি পাইছেন, কেন ই পাইছেন। এই 5টা রিজন বের করে ওই 5টা রিজন কারোর সাথে ভ্যালিডেট করেন। লাইক আপনার কোনো মেন্টর থাকলে, ফার্মে সিনিয়র বা কোনো টিচার থাকলে তার সাথে কথা বলেন, স্যার আমি তো সি পাইছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি এই জিনিসগুলো আইডেন্টিফাই করছি, দেখেন তো স্যার এটার সাথে অ্যাকশন প্ল্যান আমি এটা ঠিক করছি, ঠিক আছে কিনা, বা আমি চিন্তা করতেছি এভাবে পড়বো, ঠিক আছে কিনা। এটা যদি আপনি এটা করতে দেখেন, দেখলেন যে এটা করছেন, কখন করছেন জানেন? আবার যখন পরীক্ষা দিয়েছেন আবার সি পাইছেন, তখন গিয়ে বলেন যে স্যার আমি বারবার সি পাইতেছি, আমি তো জানি না রিজনটা কি। অলরেডি আপনি বাই দিস টাইম একটা অ্যাটেম্প লুজ করে ফেলছেন। গট মাই পয়েন্ট? প্রবলেমটা Yes. বুঝতে পারতেছেন? প্রবলেমটা কিন্তু এটাই হয়, জেনারেলি আমরা প্রোঅ্যাক্টিভ না বলে প্রবলেম আমাদেরকে পায়ে বসে। বাট আপনারা যদি প্রোঅ্যাক্টিভ হইতেন, আপনারা যদি প্রিভেন্টিভ মেথডে যাইতেন, প্রিভেন্টিভ মেথড মানে বুঝি, জি স্যার, প্রিভেন্টিভ মেথড বুঝি কিনা? প্রতিরোধমূলক ব্যবস্থা। হ্যাঁ, আপনারা আপনারা যান ডিটেকটিভ অ্যাপ্রোচে। লাইক ডিটেকটিভ অ্যাপ্রোচ অবশ্যই করবেন, আগে তো প্রিভেন্টিভ অ্যাপ্রোচ করতে হবে। জি যদি স্যার, যেটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচে হয় না সেটা ডিটেকটিভে যাবেন। বাট যেটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচে মিটিগেশন করা পসিবল, রেমেডি পসিবল, সেটা অবশ্যই প্রিভেন্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে। এন্ড যেটা প্রিভেন্টিভে ধরা না পড়বে সেটা ডিটেকটিভে আসবে, সিম্পল কথা। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে ওভারঅল যা বললাম স্যার সিএ একটা এক্সাম কোশ্চেন। প্রিপারেশন? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? জি স্যার, স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, বলেন। স্যার যেটা হলো বললেন যে মানে এই যে এই সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য মক টেস্ট দিতে হবে, এখন মক টেস্টের জন্য আর কি ওয়েটা বা কিছু এটার জন্য কিছু যদি মক সাজেস্ট। টেস্টের জন্য আপনাদের আপনাদের অ্যাপ আছে একটা, আমি যতটুকু জানি সার্টিফিকেট লেভেলের জন্য প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট একটা সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশনে একটা মক দেওয়া যায়, ওই মক দিতে পারেন। অথবা আপনারা চ্যাট জিপিটি আছে কার কার, আইডিয়া আছে কার কার? চ্যাট জিপিটির নাম শুনছেন কে কে? জি স্যার, শুনছি স্যার, কিন্তু স্যার জি আমি স্যার। শুনছি স্যার। স্যার হ্যাঁ স্যার তো আছে স্যার আইডি। ভেরি গুড। সো যাদের চ্যাট জিপিটি আইডি নাই তারা, আমি রিকোয়েস্ট করব চ্যাট জিপিটি আইডিটা আজকে করবেন। ওইখানে আপনি যে সাবজেক্টটা পড়তেছেন বা যে টপিকটা পড়তেছেন বা যে চ্যাপ্টারটা পড়তেছেন, ওই চ্যাপ্টারে কন্টেন্ট গুলো দিয়া বলবেন যে প্রিপেয়ারে 50 এমসিকিউ কোশ্চেন, এক্সাম স্ট্যান্ডার্ড এমসিকিউ কোশ্চেন, দেখবেন যে আপনার 50 এমসিকিউ এক্সাম স্ট্যান্ডার্ড চলে আসবে। আপনি ওই অনুযায়ী আপনি দেখবেন আপনার টেস্ট, আপনার যদি কোনো অপশন না থাকে, যদি ধরেন যে আপনার টাকা খরচ করতেও আপনার আপত্তি আছে, সো আপনি ওইভাবে যাইতে পারবেন। মেন থিং হচ্ছে আমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়ি, ওই চ্যাপ্টারটা ধরেন যে আমি একটা চ্যাপ্টার শেষ করলাম আজকে, আপনি এজ এ স্টুডেন্ট আপনার উচিত হচ্ছে ওই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট যেদিন পড়ছেন ওই দিনই রিকেপ করা, রিকেপ করে দেখা যে না ঠিক আছে আমি তো আজকে চ্যাপ্টার 1 পড়লাম, চ্যাপ্টার 1-এ এক্সাম স্ট্যান্ডার্ড বা এক্সামে টেস্টেবল কি কি জিনিস আছে আমি একটু দেখি তো, বা বা এক্সামে টেস্টেবল জিনিসগুলো আমি ক্যাচ আপ করতে পারছি কিনা এটা একটু চেক করে দেখি তো। এই প্রবলেমটা ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়, যেটা হয় কি স্যার এই জন্য যেটা আমরা আমরা আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংকটা ফলো করতেছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা আরো, এটাও এনাফ না। ওকে, এই এনাফ জন্য এনাফ না হলে আপনি আগে একটা বেসিক ম্যাথমেটিক্স এটা শেষ করে দেন, আপনি অ্যাপে যাইতে পারবেন, অ্যাপটা ফলো করতে পারবেন, বা হচ্ছে যে আপনার ওপেন সোর্স চ্যাট জিপিটি যাইতে পারবেন। জি স্যার। প্রবলেমটা হচ্ছে প্র্যাকটিসে না, আমি বারবার করে বলি প্র্যাকটিস সোর্স ইজ অ্যাভেলেবল। লাইক আপনি আপনি আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক বলেন, বা হচ্ছে যে এক্সামের যেটা অ্যাপ আছে, একটা অ্যাপে কোশ্চেন আছে, বা হচ্ছে যে আপনার অ্যাভেলেবল সোর্স আছে। প্রবলেমটা হচ্ছে এই চেকটা কেউ করে না, জি স্যার, এই চেকটা করে না কেউ। প্রবলেম এটা না যে চেক করার ওয়ে নাই। প্রবলেম বুঝতে পারছেন যে আপনার হাতে আপনি যে চ্যাপ্টারটা পড়ছেন এই চ্যাপ্টারে ও আছে এক্সাম সামহাও, কিন্তু স্ট্যান্ডার্ড আমাদের স্যার ওইটা অ্যাপ্লাই করা হচ্ছে না বা কিছু অ্যাপ্লাই এরকম। করা হয় না, রাইট? সো অ্যাপ্লিকেশনটা ইজ ইম্পর্টেন্ট। সো আপনার যদি মনে হয় যে না এই চ্যাপ্টারটা একটু কঠিন, এই চ্যাপ্টারে কিছু জিনিস আছে, অ্যাম্বিগুইটি আছে, সো আমাকে চেক করতে হবে যে এক্সামে যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে আমার অ্যাম্বিগুইটি গুলো ক্লিয়ার হয়েছে কিনা এটা চেক করে নেওয়া। বুঝতে পারছেন আমার কথাটা?
সো জি স্যার। আপনাদের সবারই উচিত যে প্রবলেমে আগেই চলে যাওয়া। আপনি পরীক্ষায় ট্র্যাপে না পড়ে আপনি আগেই প্রবলেম সলভ করে ট্রাই করেন। হ্যাঁ, এখানে বলতে পারেন যে স্যার আপনি যেভাবে বলতেছেন এভাবে তো সবগুলো সাবজেক্টে সেম ওয়েতে সেম ডাইরেকশনে প্রিপারেশন নেওয়া পসিবল না। আই আন্ডারস্ট্যান্ড, আই অ্যাকনোলেজ ইউর লিমিটেশনস, বাট থিং ইজ দ্যাট আপনি যে 4টা পরীক্ষা দিয়েছেন ওই 4টা এই অ্যাপ্রোচে যান। অ্যাটলিস্ট আপনি এক্সাম স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে যাইতে হবে আপনাকে পাশ করতে গেলে। অবভিয়াসলি সিএতে এটা এমন না যে আপনি একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে গেছেন পাশ করে যাবেন, ভেরি রেয়ার, ভেরি রেয়ার। বাট এখানে যেটা হচ্ছে যে আপনাকে একদম বুক টু বুকই যাইতে হবে। আপনি যা প্রিপারেশন নিয়ে গেছেন ওই প্রিপারেশন অনুযায়ী আপনি পরীক্ষা হবে। এর বাইরে আপনার মানে প্রিপারেশনের বাইরে আপনি পরীক্ষা দিতে পারবেন না, কারণ স্যার এক্সাম আমাদের এখানে স্ট্যান্ডার্ড। সার্টিফিকেট লেভেলে যেটা একটা কোশ্চেন ছিল স্যার, জাস্ট সার্টিফিকেট যেমন বিজনেস ফাইন্যান্সের কথাই যদি বলি, এখানে হলো বইয়ের বাহির থেকে কি কোনো টেস্টেবল কিনা, মানে কোশ্চেন গুলা এরকম আপনি যদি বইয়ের জিনিসগুলা ভালো করে জানেন, ভালো করে বলতে কনসেপ্ট একবারে কনসেপ্ট হান্ড্রেড ক্লিয়ার করে পার্সেন্ট যদি। 100% পসিবল না, অ্যাটলিস্ট 80% কনসেপ্ট ক্লিয়ার করে যদি যান আপনার এক্সামে কেউ আটকাইতে পারবে না। 70 to 80% কনসেপ্ট ক্লিয়ার করে যাইতে পারলে আপনাকে এক্সামে আটকানোর কোনো কোয়েশ্চেন নাই। কথা বোঝা গেছে আমার বাংলা কথা? জি সো জি স্যার। আপনার এখানে কনফিডেন্ট হওয়ার 100% চান্স আছে। মানে আপনি আপনি যে বলবেন যে না স্যার সিএ খুব কঠিন, সিএ তে প্রিপারেশন নিয়ে পাশ করা পসিবল না, এই এই কথা বলার সুযোগ নাই। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি টু বি 100% কনফিডেন্ট। সো আপনার যেখানে অপরচুনিটি আছে টু বি 100% কনফিডেন্ট অন এনি পার্টিকুলার সাবজেক্ট, হোয়াই ডোন্ট ইউ গো ফর দ্যাট অ্যাপ্রোচ? সো আপনাকে ওই অ্যাপ্রোচে যাইতে হবে, অবভিয়াসলি যাইতে হবে, কারণ ওই অ্যাপ্রোচে আপনাকে না গেলে আপনি দেখা গেছে যে একটা সময় গিয়ে দেখবেন যে এটাই প্রবলেমটা কি রিপিটেড হচ্ছে, এই প্রবলেমটা কি হচ্ছে, রিপিটেড হচ্ছে। সো এনি ফার্দার কোশ্চেন অন দিস টপিক? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো জিজ্ঞাসা নাই তো? জি জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার অনেক টিচারদেরকেই আমি প্রশ্ন করেছিলাম যে অ্যাকচুয়ালি মানে আমাদের ম্যানুয়ালের বাইরে আর কি কি পড়তে হয়। তো বেশিরভাগই আনসার হচ্ছে এটাই যে ম্যানুয়ালি ভালোভাবে পড়ো, ম্যানুয়াল পড়লেই ভালোভাবে পরীক্ষাতে ভালোভাবে পাস করতে পারবা। আর অ্যাকচুয়ালি আমি আসলে এখনো তো পরীক্ষাতে যেহেতু অ্যাটেন্ড করি নাই, দ্যাটস আমি আসলে বুঝতেছি না অ্যাকচুয়ালি ম্যানুয়ালটাই ভালোভাবে ক্লিয়ার করব নাকি আদার্স অন্য কোনো সোর্স থেকে পড়বো, এটার জন্য ওকে ওকে ওকে। সো আপনার জন্য অ্যান্ড অ্যাজ ওয়েল এস যাদের মনে এই কোশ্চেনটা আছে তাদের সবার জন্য একদম ভেরি ক্লিয়ার অ্যান্ড ভিভিড ল্যাঙ্গুয়েজে যেটা বলি সেটা শোনেন। ফার্স্ট অফ অল, আপনারা যারা ফার্স্ট অ্যাটেম্প দিবেন তাদের জন্য তো অ্যাটলিস্ট এক্সাম এমবিএন্স বা এক্সাম এনভায়রনমেন্ট আপনাদের মাথায় নেই, বা এক্সামের কোশ্চেন কি সেট হয় স্ট্যান্ডার্ডটা আপনারা জানেন না। জেনারেলি আপনাদের জন্য দরকার একটা এক্সাম, যাতে করে অ্যাটলিস্ট বুঝতে পারেন যে এক্সামে কি ধরনের কোশ্চেন হয়, বা একটা সাবজেক্টে কি ধরনের ডিফিকাল্ট কোশ্চেন বা কি ধরনের ইজি কোশ্চেন বা কি ধরনের মিডিয়াম কোশ্চেন, মিডিয়াম এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। তাদের জন্য বলতেছি আপনারা বইয়ের যে কন্টেন্ট গুলো আছে, যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলা 100%ও না, অ্যাটলিস্ট 80% যদি কভার করে যেতে পারেন আপনি বুঝে যাবেন যে আপনার কোন জায়গায় ফার্দার ওয়ার্ক করা উচিত। গট মাই পয়েন্ট? Yes, সো sir. আপনি 80% প্রিপারেশন নিয়ে গেলে আপনার পাস করার চান্স আমি বলবো মোর দেন 80%, ক্লোজ টু ক্লোজ টু 90 or 95%, যদি 80% অ্যাটলিস্ট কন্টেন্ট বুঝে যেতে পারেন। কথা বোঝা গেছে আমার? সো বইয়ে অনেক কিছু আছে, আমি বলবো যে বইয়ের বাইরে তো অনেক দূরে। আগে বইটার কন্টেন্ট যেগুলো আছে এটা যদি ভালো করে ফার্স্ট অ্যাটেম্পে দিতে পারেন দ্যাট মিনস ইউ আর 100% অন দ্য মার্ক। এবার আসেন যে বইয়ের বাইরে লাগবে কিনা। বইয়ের বাইরে লাগবে কখন? যখন আপনি বইয়ের একটা কিছু বুঝতেছেন না তখন বইয়ের বাইরে এটাকে সার্চ করেন। চ্যাট জিপিতে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন। যে আপনি ধরেন যে একটা কনসেপ্ট বুঝতেছেন না, লাইক আপনি সিনার্জি, হোয়াট ডাজ সিনার্জি মিন আপনি বুঝতেছেন না। হোয়াট ডাজ আপনি আপনি ধরেন যে কোনো একটা থিওরি বুঝতেছেন না, লাইক আপনি শর্ট বুঝতেছেন না। ঠিক আছে, সো আপনার এই যে যেটা বুঝতেছেন না সেটার জন্য আমি বলবো যে বই না, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। বাট আপনি বইয়ের ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন, প্লেন ল্যাঙ্গুয়েজ সবকিছু বুঝতেছেন, তাহলে বইয়ের বাইরে যাওয়ার দরকার নাই। বাট বইয়ের কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো জার্গন, কোনো কনসেপ্ট, কোনো থিওরি বুঝতেছেন না, সেটা জানার জন্য আপনি গুগল করতে পারেন, অন্য কোনো বইয়ের হেল্প নিতে পারেন, সিনিয়রের সাথে কথা বলতে পারেন, টিচারের গাইড নিতে পারেন। কথা বোঝা গেছে? সো বইয়ের বাইরে শুধু ওই কাজের জন্য যাবেন, আদারওয়াইজ বইয়ের বাইরে যাওয়ার কোনো দরকার নাই সিএ তে, ইভেন নট অনলি সার্টিফিকেট লেভেল, অ্যাপ্লিকেশন লেভেল এন্ড অ্যাডভান্স লেভেল। জি স্যার, বুঝতে পারছি।
অ্যাপ্লিকেশন লেভেলও অ্যাডভান্স লেভেলও। যদি বইয়ের কনসেপ্ট আপনার ক্লিয়ার হচ্ছে না সেটা জানার জন্য, বা কোনো একটা ম্যাথ বুঝতেছেন না, এই টাইপের ম্যাথ অন্য বই থেকে দেখেন, কোনো সমস্যা নাই। বাট আপনি বইয়েরটা বুঝে গেছেন, এর বাইরে এক্সপেরিমেন্টে যাওয়ার সময়ও নাই, সুযোগও নাই, আপনার দরকারও নাই এটা। কারণ আপনাকে ইউ নিড টু বি ভেরি স্মার্ট টু পাস ইন এ ভেরি কুইক ওয়ে। শর্ট সো আপনাকে কুইক ওয়েতে পাস করতে গেলে বইয়ের বাইরে 14টা ম্যানুয়াল অন্য কিছু পড়ে দরকার নাই। আপনি বইয়েরটা বুঝতেছেন, বুঝে গেছেন, বেটার ক্লোজ দিস, go for another subject, go for another way to check your knowledge, go for mock exam, go for test of your knowledge. Okay. জি স্যার, বুঝতে পারছি। Okay, so আমরা mission and its elements. So আমরা জেনারেলি পারপাস বলতে বুঝি যে why does the organization exist. So যে কোনো একটা অর্গানাইজেশনের পারপাস বলতে এটাই বোঝায় যে একটা অর্গানাইজেশন কেন এক্সিস্ট করে আছে, তার তার কাজটা কি। দ্যাট মিনস এটা 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 বলতে পারেন যে আপনার ওয়ান কাইন্ড অফ ভিশন টাইপের, যে একটা অর্গানাইজেশনের কাজ কি, কেন এটা এক্সিস্ট করতেছে, এটা না হলে কি হইতো। দেন হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা হচ্ছে অপারেশনাল লজিক, দ্যাট মিনস হোয়াট এন্ড হাউ। আপনি যদি কোয়েশ্চেন করেন যে হোয়াট দ্য অর্গানাইজেশন উইল পারফর্ম এন্ড হাউ দে উইল পারফর্ম, আপনি আনসারটা পেয়ে যাবেন যে হোয়াট উইল বি দেয়ার স্ট্র্যাটেজি। লাইক আপনার স্ট্র্যাটেজি হইতে পারে, একটা এক্সাম্পল যদি বলি, যে আপনি ধরেন যে মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন বা মোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন। সো মোবাইল ইন্ডাস্ট্রিতে সব অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি কে এক? বলেন। না স্যার, অ্যাপেলের স্ট্র্যাটেজি আর স্যামসাং এর স্ট্র্যাটেজি এক কিনা? না স্যার। অ্যাপেলের স্ট্র্যাটেজি কি কেউ বলতে পারবেন? যে বেসিক্যালি অ্যাপেলের স্ট্র্যাটেজিটা কি অ্যাপারেন্টলি? অ্যাপেলের স্ট্র্যাটেজি কি কেউ বলতে পারবেন? অ্যাপেলের স্ট্র্যাটেজিটা হচ্ছে হাই ক্লাস প্রোডাক্ট করা, মানে মানে অ্যাপেল মানে আইফোন এমন ভাবে বানানো যেটা সবার কেনার সামর্থ্য থাকবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তারা এমন ভাবে প্রাইসিং করতেছে এন্ড এমন ভাবে আপনার ধরেন যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন বলে যেটাকে। সো প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন তখনই পসিবল যখন আপনার প্রোডাক্টটা সুপিরিয়র কোয়ালিটি হয় এন্ড ইউ ক্যান চার্জ এনি প্রাইস ফর দ্যাট প্রোডাক্ট। সো অ্যাপেলের স্ট্র্যাটেজিটা হচ্ছে এমন যে আপনাকে খুব সুপ্রিম কোয়ালিটির প্রোডাক্ট দিবে এন্ড ওই অনুযায়ী প্রাইসটাও এমন ভাবে ডিফারেন্সিয়েট করবে যাতে করে সব ক্লাসের পিপল এটা এফোর্ড করতে যেন না পারে। মানে মেইন থিংটা হচ্ছে যে যারা পশ তারাই এটা ইউজ করবে, যারা হাই কোয়ালিটির প্রোডাক্ট চায় তারাই এটা ইউজ করবে। এখন ওই ওই কোয়ালিটির প্রোডাক্ট অ্যাফোর্ডেবিলিটি তো অবভিয়াসলি সবার না। সো স্ট্র্যাটেজিটা হচ্ছে অ্যাপেলের এটা। এখন আসেন যে চাইনিজ আপনার শাওমি বলেন, বা আপনি যদি বলেন যে আপনার স্যামসাংও যদি বলেন, ইভেন স্যামসাং এর স্ট্র্যাটেজি সাথে অ্যাপেলের স্ট্র্যাটেজির পার্থক্য আছে কিনা, বা আরো নিচে নামেন শাওমির স্ট্র্যাটেজি পার্থক্য আছে কিনা? জি স্যার। অবভিয়াসলি আছে, কারণ তারা সেম জিনিসটাই অ্যাচিভ করতেছে। তাদের অপারেশন লজিক হচ্ছে কস্ট মিনিমাইজ করা, যাতে করে কিভাবে কাস্টমারদেরকে হাই হাই কনফিগারেশনের ফোন দিতে পারে উইথ চিপ কস্ট, ইকোনমিক কস্ট। ওকে। সো সবার স্ট্র্যাটেজি এক না। সো কার কি স্ট্র্যাটেজি হবে সেটা ডিপেন্ড করতেছে ওই অর্গানাইজেশনের টপের উপর, বা অর্গানাইজেশন কিভাবে মুভ করতে যাচ্ছে ওটার ভিশনের উপর। ক্লিয়ার? মেক সেন্স? এনি জি স্যার। কোয়েশ্চেন সো ফার? No question. Okay, very good. So policy and standards of behavior, that means influencing power and impacts. Ultimately আমার একটা অর্গানাইজেশনের অর্গানোগ্রামে ডিফারেন্ট লেভেলের লুক আছে। একদম সবার উপরে যদি বলি বোর্ড অফ ডাইরেক্টরস, বোর্ড অফ ডাইরেক্টরস এর পরে হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে আবার কি আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এইচওডি আছে, এইচওডির আন্ডারে আবার ম্যানেজার আছে, ম্যানেজার আন্ডারে আবার আবার কি আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ওই লেভেলের লোকজন আছে, আবার এক্সিকিউশনের লোকজন আছে। So policy and standards of behavior হচ্ছে basically how the behavior, how the actions of different layer of the organizations will be executed, এটা policy and standard দিয়ে গাইড করা হয়। Policy and standards will guide what? Will guide the actions and activities of different layer of the organizations. সো এটার কাজ হচ্ছে যে আপনাকে গাইড করা, যে না ঠিক আছে আপনি হচ্ছে অপারেশনে আছেন, আপনার অপারেশনে আপনার রেসপন্সিবিলিটি এটা, পলিসিতে বলা থাকবে যে আপনার রেসপন্সিবিলিটি এটা এন্ড আপনাকে এটা এটার জন্য অ্যাকাউন্টেবল করা হবে। সো সে যখন বুঝে যাবে যে পলিসিটা দেখে বা স্ট্যান্ডার্ডসটা বা এসওপিটা দেখে যে আমার স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনে অবশ্যই এটা কি ডেসক্রাইব স্ট্যান্ডার্ড বা গাইডলাইন আছে, এই গাইডলাইন অনুযায়ী আমার কি কি রেসপন্সিবিলিটি, অন দ্য আদার হ্যান্ড এই রেসপন্সিবিলিটির সাথে আমার কি অ্যাকাউন্টেবিলিটি আছে, এটা যখন আমি জানতে পারবো, সো আমার জন্য তখন কাজ করাটা এন্ড ডেলিভারি দেওয়াটা খুব ইজি হয়ে যাবে। আমরা যে এইচআর এর পার্সপেক্টিভে যদি বলি,
যে আমরা প্রফেশনালরা জেনারেলি শুধু বলে ফাইন্যান্স ওরিয়েন্টেড, এটা এটা ভেরি রং। কারণ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এমন একটা ডিগ্রি যেখানে শুধুমাত্র ফাইন্যান্স ওরিয়েন্টেড নলেজ দেওয়া হয় না, এখানে বিজনেস ডাইমেনশনের এমন কোনো নলেজ না যেটা দেওয়া হয় না। প্রবলেম হচ্ছে আমরা জেনারেলি নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি এজ এ ফাইন্যান্স কনসালটেন্ট, নট আদার দেন ফাইন্যান্স। বাট এইখানে আমি যেটা মনে করি একটা স্মার্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ মাচ মোর efficient than any HR প্রফেশনালস, ইভেন ইন টু সাম এক্সটেন্ট এইচআর এ যারা পায়োনিয়ার আছে তাদের থেকেও ভালো বোঝে কোনো কোনো এক্সটেন্টে। কারণ তার কাছে যে ফাইন্যান্সিয়াল নলেজটা আছে, তার যে ফাইন্যান্সিয়াল এক্সপার্টিসটা আছে, এন্ড যে তার আদার ডাইমেনশনাল নলেজ আছে, এটা একসাথে করলে ওই যে সিনার্জি ইম্প্যাক্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ওই সিনার্জি ইম্প্যাক্ট আছে, নলেজ সিনার্জিক ইম্প্যাক্ট আছে, যেটা অন্য কোনো প্রফেশনাল নাই। কথা বোঝা গেছে আমার? যদি আপনারা ফার্দার কেউ কোনো কোয়েশ্চেন করে কখনো কোনো লাইফে যে আমি কেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এইচআর বুঝি কি বুঝি না, বা আইটি বুঝি কি বুঝি না, তখন বলবেন যে আপনি সিনার্জি পড়ছেন জীবনে? সিনার্জিতে কি আছে বলা? সিনার্জিতে বলা আছে আপনি এইচআর জানেন, আপনি আইটি জানেন, আপনি ফাইন্যান্স জানেন, এই তিনজনকে যখন একসাথে করে একজনের মধ্যে আনতে পারবেন, তার আউটপুট অবভিয়াসলি ইন্ডিভিজুয়ালি তিনজনের আউটপুটের যোগফলের থেকে বেশি হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। তো এটাই হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির বিউটি। আপনি আপনার পজিশন থেকে আপনি এভরিথিং ইউ ক্যান ক্যাচ আপ, যদি আপনার সেই ইন্টেনশন থাকে। অ্যান্ড আলটিমেট থিং হচ্ছে ভ্যালুস এক্সিবিট দ্য প্রিন্সিপাল। দ্যাট মিনস আপনি একটা অর্গানাইজেশন কিভাবে সার্ভিস দিচ্ছে টু দ্য কাস্টমার অর পিপল, কনজিউমার, সেটা এক্সিবিট হয়। কিভাবে এক্সিবিট হয়? আপনি যদি দেখবেন যে প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু ভিজিবল থাম আছে। ভিজিবল থাম মিনস আপনি দেখবেন যে হসপিটাল ইন্ডাস্ট্রিতে আপনি কোনো একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, একটা যাচ্ছে হচ্ছে ধরেন যে XYZ হসপিটালের, আর একটা যাচ্ছে এভার কেয়ারের। পার্থক্য বুঝেন? পার্থক্য আছে কিনা? বা কোনো একটা সরকারি অ্যাম্বুলেন্স যাচ্ছে হসপিটালের, পার্থক্য আছে কিনা? জি স্যার আছে। তারা কিন্তু এক্সিবিট করে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন and see the visibility to the people, to visualize themselves in the public. সো এইটাই হচ্ছে এটা একটা এমন একটা জিনিস যে ভিজিবিলিটিতে আপনি কি করতেছেন সেটাও একটা ম্যাটার করে। সেটা ব্র্যান্ডিং প্রমোশনের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, অ্যাজ ওয়েল এজ আপনার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে এটা। তো আপনার প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করার অনেক জায়গা আছে, মানে এক্সটার্নালিটিতে অনেক অনেক রুম আছে, যেটা ব্র্যান্ডিং অ্যান্ড আদার আদার প্রমোশনাল আইটেমের পার্ট। যেটা হচ্ছে যে আপনি আপনার ভ্যালু গুলাকে কিভাবে পাবলিকের সামনে ভিজুয়ালাইজ করতেছেন, সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এন্ড সেটা আপনার সার্ভিস দিয়ে, কাস্টমার সার্ভিস বলেন, সেটা আপনার সেলস দিয়ে সেটা বোঝা যায়। বাট অবভিয়াসলি ইউ নিড টু বেয়ার ইন মাইন্ড যে আপনার অ্যাকশন, obviously your action will represent something regarding your values and morals of your organization. এটা হচ্ছে মেইন, যে আপনি কিভাবে কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন, আপনার কাস্টমার পলিসি কি, কাস্টমার সার্ভিস পলিসি কি, সেলস পলিসি কি। এই জিনিসগুলা কিন্তু একটা 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 থাম রোল বা একটা রিপ্রেজেন্টেশন টু দ্য পাবলিক অর কাস্টমার যে আপনার অর্গানাইজেশন ইনসাইডে কি হচ্ছে। কথা বোঝা এইটাই গেছে? ভ্যালু নির্ধারণ করে দেয়নি। এটা 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 একটা ভ্যালু রিপ্রেজেন্টেশন ধরতে পারেন, যে এক্সিবিট দ্য প্রিন্সিপালস, যে আপনার ইন্টারনালি একটা অর্গানাইজেশন কি পরিমাণ স্ট্রং ইন প্রিন্সিপালস, স্ট্যান্ডার্ডস এন্ড এটার পলিসি মাধ্যমে মেইনটেইনিং। প্রকাশ করে দিছি। এটা এক্সিবিট হয় থ্রু ইউর অ্যাকশনস, থ্রু ইউর ভিজিবিলিটি, থ্রু ইউর এক্সটার্নালিটিস। ওকে, সো আমরা জাস্ট হচ্ছে ভিশন মিশনটা পরে আজ ক্লোজ করব। ভিশন মিশনের পার্থক্যটা কি এটা একটু দেখি। মিশন এন্ড ভিশন, আচ্ছা আপনার কাছে কোনটা মনে হয়, কোনটা মানে পার্থক্যটা কি কে বলতে পারবেন? জাস্ট আচ্ছা, জাস্ট হচ্ছে আপনার কি মনে হয়, আপনার মাথায় কি আসে যে মিশন ভিশনের পার্থক্য কি হতে পারে? এনিওয়ান? স্যার ভিশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ গোল, যে গোলকে আমার অ্যাচিভ করার জন্য কিছু অপারেশন করতে হয়, সেটা হচ্ছে মিশন। মানে যে কাজকর্মগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে মিশন, হোয়াট দ্য কি ভিশনটাকে ডিফারেন্স? অ্যাচিভ হোয়াট করার দ্য কি জন্য। ডিফারেন্স আপনার কাছে মনে হয় ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্স, দুইটাই তো মিশন একটা সিনোনিমাস, বা প্রসেস। আমি যদি বলি যে দুইটাই অলমোস্ট সিনোনিমাস, মানে পার্থক্যটা কোন জায়গায় তাইলে? ইন্টেন্ডের পার্থক্য আছে নাকি, না কোথায় পার্থক্য? স্যার পার্থক্য দুইটাই সিনোনিম, ঠিক আছে, বাট হচ্ছে ভিশন হচ্ছে কি একটা আমার গোল বা একটা পয়েন্টে আছে, আর মিশন হচ্ছে আমাকে অ্যাচিভ করতে হবে, এজন্য যে আমাকে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা হচ্ছে মিশন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ক্লোজ টু রাইট আনসার। ভেরি 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 গুড আনসার, আর্টিকুলেটেড আনসার। বেসিক থিংটা হচ্ছে ভিশন, আপনি যেটা বলছেন ভিশনটা হচ্ছে লং রানে আমি আমার অর্গানাইজেশনকে কোথায় দেখতে চাই।
এটা হচ্ছে ভিশন। আর মিশনটা হচ্ছে ইস ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য অপারেশন, ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য অবজেক্টিভস, অপারেশনাল অবজেক্টিভস, ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য কাস্টমার এক্সিলেন্স এন্ড আদার থিং। সো আমি যদি বলি ভিশন, হ্যালো একটু মিউট করে নেবেন, কারণ নয়েজ আসতেছে। সো ভিশন এন্ড মিশনের মেইন পার্থক্যটা হচ্ছে লং টার্ম এন্ড শর্ট টার্ম মিড টার্ম ফোকাস। আপনি ভিশনে ফোকাস করতেছেন একদম ডাউন টু দা টপ, মানে একদম বিয়ন্ড ইওর, আপনি যে ইয়ে দেখেন না যেটা বলে, ভিশন হচ্ছে এমন একটা স্টেট অফ দ্য অর্গানাইজেশন যেটা আমরা অ্যাডমায়ার করি। কথা বোঝা গেছে? যেটা টপ, ফ্রম দ্য টপ আর ফ্রম দ্য বোর্ড অফ ডাইরেক্টরস এর পিপল যেটা অ্যাডমায়ার করে, যে না ঠিক আছে আমার লং রান এক্সপাইরেশন এটা, আমি লং রানে ওই জায়গায় যাইতে চাই। সো দিস ইজ সামথিং দ্যাট আপনার আলটিমেট গোল। ভিশনটা হচ্ছে অপারেশনাল গোল বা হচ্ছে বিজনেস গোল বা ফান্ডামেন্টাল গোল, যেটাই বলে না কেন, যে বিজনেসটাকে অ্যালাইভ রাখতে, বিজনেসটার ওই যে ভিশন, আমার ভিশনটা অ্যাচিভ করতে যা যা লাগবে সব মিশনে চলে আসে। সো এটাই আছে এখানে। এখানে মেইন থিংটা হচ্ছে লং টার্ম এক্সপাইরেশনস একটা, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল পারপাস অন দ্য প্রেজেন্ট এন্ড ডেসক্রাইব দ্য অর্গানাইজেশনাল মেইন অবজেক্টিভস। আপনার অর্গানাইজেশন কি কারণে আছে, মেইন অ্যাক্টিভিটিস গুলো অ্যাচিভ করার জন্য মিশন, আর একদম লং রানে আপনি কোথায় যাইতে চান, কোন স্টেটে যাইতে চান, সেটা হচ্ছে ভিশন। সো এটার মেইন এক্সাম্পলটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা ওয়ালমার্টের নাম তো শুনছি, জি স্যার। ওয়ালমার্টের নাম শুনেন না এমন কেউ আছেন কিনা? আমরা সবাই জানি যে ওয়ালমার্ট কি, ওয়ালমার্ট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কি, অনলাইন মার্কেট। অনলাইন বলা যাবে না, রিটেলার বলতে পারেন, রিটেলার, সুপার সফটওয়্যার। সুপার শপ টাইপের রিটেলার। সো ওয়ালমার্টের মিশন এন্ড ভিশনের পার্থক্যটা দেখি আমরা। কি বলতেছে এখানে? ওয়ালমার্ট বলতেছে মিশনে টু সেভ পিপল মানি সো দে ক্যান লিভ বেটার, মানে আপনাকে বোঝাচ্ছে যে তারা কম খরচে লোকজনের কি লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে চায়, তাই না মিশনে? বাট দেখেন ভিশনে কি বলতেছে তারা, যে ভিশনে বলতেছে টু বি দ্য বেস্ট রিটেলার ইন দ্য হার্টস এন্ড মাইন্ডস অফ দ্য কনজিউমার্স এন্ড এমপ্লয়িজ। এখানে একটা জিনিস নোটেবল, দেখেন একটা অর্গানাইজেশন শুধু যে শেয়ার হোল্ডারের কথা চিন্তা করে না, এটা এই ভিশন দেখলে বোঝা যায়। বোঝা যায় কিনা বলেন তো, ইয়েস অর নো? যদি শেয়ার হোল্ডারের কথা চিন্তা করতো তাহলে বলতো যে ইন দ্য হার্টস এন্ড মাইন্ডস অফ দ্য কাস্টমার্স, এমপ্লয়িজ কথাটা থাকতো না। এই এমপ্লয়িজ কথাটা দিয়ে আপনাকে এঙ্গেজ করতেছে, আপনার এমপ্লয়ি গুলোকে এঙ্গেজ করতেছে টু দ্য ভিশন, যে আমি লং রানে ওই জায়গায় যাইতে চাই উইথ আওয়ার এমপ্লয়ি, উইথ এভরিওয়ান ইন দ্য সার্কেল। বোঝা গেছে কথা? ক্লিয়ার? জি স্যার। ভিশন এন্ড মিশনের এক্সাম্পলটা ক্লিয়ার? না কোনো স্যার, কনফিউশন ক্লিয়ার আছে? হয়নি। স্যার, কার ক্লিয়ার হয় নাই? স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনার হচ্ছে এখানে দেখেন মিশনটা হচ্ছে এখানে যেটা বলতেছে ওয়ালমার্ট, যে টু সেভ পিপল মানি সো দ্যাট দে ক্যান লিভ বেটার। এটা দিয়ে বোঝাচ্ছে যে দে জাস্ট ওয়ান্ট টু মিনিমাইজ দ্য কস্ট অফ লিভিং। কথা বোঝা গেছে? টু সেভ পিপল মানি, আপনার রিটেলের ক্ষেত্রে কাজ কি, ওর কাজ হচ্ছে যত কম খরচে কি করা, আপনাকে একটা সিঙ্গেল আমব্রেলার নিচে কি করা, প্রোডাক্ট সাপ্লাই করা। সো ওর মিশন এটা, যে তার অবজেক্টিভ হচ্ছে টু সেভ পিপল মানি, তার মানে হচ্ছে সে কত কম খরচে আপনাকে কি করতে পারে, প্রোডাক্ট দিতে পারে। সো তার সোর্সিং আছে ধরেন যে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে, সো তার কাজ হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে সোর্সিং করে প্রোডাক্ট এনে একটা সিঙ্গেল আমব্রেলাতে যত কম কস্ট আপনাকে দিতে পারে। সো এটা হচ্ছে তার মিশন। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। এন্ড ভিশনে সে কি বলতেছে, ভিশনে সে বলতেছে যে সে পিপল এন্ড এমপ্লয়ির মাইন্ডে কি বেস্ট রিটেলার হিসেবে, দ্যাট মিনস সে অলরেডি ইন দ্যাট সেন্স, যে আপনি যদি বলেন যে যেই কান্ট্রিতে ওয়ালমার্ট আছে, সো ওয়ালমার্ট ছাড়া আমার কোনো অল্টারনেটিভ কথা কেউ চিন্তা করে? যে যদি ধরেন যে আমার কোনো একটা কিছু লাগবে যেটা ওয়ালমার্টে আছে, সেটা অবভিয়াসলি সে ওয়ালমার্ট থেকে নিতে চায়। সো এটা বলতেছে যে সে একটা মেন্টাল স্টেটের কথা, যেটা মানুষ এনি কান্ট্রিতে যদি ওয়ালমার্ট থাকে সে অবভিয়াসলি ওয়ালমার্টের কথাই ফার্স্টে চিন্তা করবে। এটা জেনারেলি অলরেডি দে আর ইন দ্যাট পজিশন। এন্ড এমপ্লয়িজ ইন এ সেন্স বলতেছে, এমপ্লয়িজ অবভিয়াসলি ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ভিশন। সো মিশন এন্ড ভিশনটা এখানে ওয়ালমার্টের জন্য, আপনার জন্য যেটা মনে হচ্ছে যে দুইটা সিমিলার, আপনার কোয়েরিটা কি দুইটা সিমিলার মনে হচ্ছে নাকি না? কুলসুম, আপনার কোয়েরিটা কি ছিল, বুঝেন না কোন জায়গাটা সেটা বলেন, আপনার কোয়েরিটা কোন জায়গায়? হ্যালো, হ্যালো।
হ্যালো, কোয়েশ্চেনটা কার ছিল? স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি আমি এখন। ওকে, সো দেন কাম টু দ্য মাইক্রোসফট ওয়ান। মাইক্রোসফট কি বলতেছে যে এম্পাওয়ার এভরি পার্সন এন্ড এভরি অর্গানাইজেশন অন দ্য প্ল্যানেট টু অ্যাচিভ মোর। দ্যাট মিনস আপনাকে আইটিতে এমন একটা লেভেলে নিয়ে যাবে। মাইক্রোসফটের কাজ, এটা মিশন নট ভিশন। মিশনেই তারা বলতেছে যে আপনাকে এমন ভাবে এম্পাওয়ার করবে যাতে করে আপনি আপনি যা অ্যাচিভ করতে পারেন তার থেকে বেশি অ্যাচিভ করবেন। সো দেন তার ভিশনে সে কি বলতেছে, টু ক্রিয়েট এ সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ ফিউচার ফর এভরিওয়ান থ্রু টেকনোলজি ইনোভেশন। দ্যাট মিনস তারা বলতেছে টেকনোলজিতে এমন একটা স্টেটে নিয়ে যাবে যেটাতে সবাইকে ইনক্লুড করা হয় সাস্টেনেবল ওয়েতে। সো এখানে দেখেন দুইটা ভিশনের একটা লার্নিং আছে। আপনি বাংলাদেশের বা কোনো একটা অর্গানাইজেশনে যদি ভিশনের কথা কোন, ওই ভিশন আর এই ভিশনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় সেটা দেখেন। এক হচ্ছে মাইক্রোসফটের মধ্যে সে ডাইরেক্টলি বলতেছে সাস্টেনেবল এন্ড ইনক্লুসিভ ফিউচার। দ্যাট মিনস এভরিথিং ইজ কাভার্ড। যে ইনক্লুসিভ মিনস বুঝেন তো, ইনক্লুসিভ মিনস এভরিওয়ান, বাদ যাবে না একটি শিশু, এমন কথা। দ্যাট মিনস এভরিথিং উইল বি কাভার্ড হেয়ার। লাইক আপনার শেয়ার হোল্ডার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ভেন্ডর থেকে শুরু করে এভরিওয়ান ইজ কানেক্টেড টু দ্য চেইন। তাদেরকে নিয়ে সে টেকনোলজি ইনোভেট করতে যায় সাস্টেনেবল ওয়েতে। সো আমরা জেনারেলি বলি যে টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট ও টু শেয়ার হোল্ডার ওয়েলথ, এটা থেকে বের হয়ে তারা কোন জায়গায় চলে গেছে, তারা বলতেছে টু ক্রিয়েট আ সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ ফিউচার ফর এভরিওয়ান থ্রু দ্য টেকনোলজি ইনোভেশন। দ্যাট মিনস টেকনোলজি দিয়ে এমন জায়গায় যাবে ফিউচারটা নিয়ে যারা কি তাদের পিকচারে যেন সবাই থাকে, ইনক্লুসিভ ফিউচার বলতেছে। দ্যাট মিনস এভরিওয়ান কানেক্টেড উইথ দ্য চেইন উইল বি বেনিফিটেড থ্রু দ্য টেকনোলজি ইনোভেশন। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, আর এইখানে আর কয়েকটা জিনিস আছে, জাস্ট শেষ করে যাই। দেন এইখানে যেটা বলতেছে গোলস এন্ড অবজেক্টিভস। সো গোলস এন্ড অবজেক্টিভস এর মেন এটা কি, আমরা যেটা বলতেছি যে গোলস গিভ ফ্ল্যাশ টু দ্য মিশন। দ্যাট মিনস আলটিমেটলি মিশনের পরে যদি কোনো একটা কিছু আসে, ছোট ছোট মাইলস্টোন, সেটা হচ্ছে গোল। সো গোলের মেন কি, দের আর টু টাইপস অফ গোলস, একটা হচ্ছে অপারেশনাল গোলস, একটা হচ্ছে নন অপারেশনাল বা কোয়ান্টিটেটিভ। সো নন অপারেশনাল বা কোয়ালিটেটিভ মানে হচ্ছে, অপারেশনাল তো বোঝা যায় যে আপনি এত ইউনিট প্রডিউস করবেন, এত টাকা সেলস বাড়াবেন, মানে কোয়ান্টিফাই করা যাচ্ছে। আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ, লাইক আপনার বলতেছে যে an university's aim may be to seek truth, এটা তো কোয়ান্টিফাই করা যাবে না, সো কোয়ালিটেটিভ। এন্ড অপারেশনালে বলতেছে যে কি, টু ইনক্রিজ দ্য সেলস ভলিউম বাই 10%। দ্যাট মিনস নাম্বার, এটা নিউমেরিক্যাল নাম্বারে এটা জাস্টিফাই করা যায় বা কোয়ান্টিফাই করা যায়। অ্যান্ড অবজেক্টিভস, গোলস এর পরে হচ্ছে অবজেক্টিভস। অবজেক্টিভ শুড বি স্মার্ট। স্মার্ট বলতে দেখেন কি বলতেছে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট এন্ড টাইম বাউন্ড। দ্যাট মিনস অবশ্যই সেটা স্পেসিফিক হইতে হবে। যেমন আপনার সি এর ক্ষেত্রে যদি বলি যে আপনি মানে দুইটা অ্যাটেম্পটে সার্টিফিকেট লেভেল কমপ্লিট করতে চান, স্পেসিফিক, মেজারেবল। মেজারেবল কি না, অবশ্যই মেজারেবল, যে আপনি দুইটা অ্যাটেম্প্ট। উইদিন দুইটা অ্যাটেম্পটে পাস করতে পারতেছেন। অ্যাচিভেবল কিনা এটা ডিপেন্ড করতেছে আপনার উপর। যে আপনি যদি বলেন যে স্যার আমি দুইবার পাস করতে চাই, আপনি দুইবার অনুযায়ী পড়াশোনা করতেছেন না, বা আপনার আপনার আপনি ওই এফোর্ট দিচ্ছেন না, ঠিক আছে, তাহলে এটা অ্যাচিভেবল না আপনার জন্য। সো এই অ্যাচিভেবল কি অ্যাচিভেবল না সেটা জাস্টিফিকেশন আপনার নিজের কাছে, এটা কেউ বলতে পারবে না। এটা ইভেন আমিও বলতে পারবো না আপনাকে ওয়েদার দিস ইজ অ্যাচিভেবল নট। এটা কমপ্লিটলি ডিপেন্ড অন ইউর অ্যাসেসমেন্ট অফ ইউর স্ট্রেংথ এন্ড উইকনেস। রেলিভেন্ট, অবশ্যই রেলিভেন্ট। আপনি সিএ পড়তে আসছেন, এটা সিএ পাস করবেন, এটা রেলিভেন্সি আছে। টাইম বাউন্ড, ওই যে দুইবারে পাস করবেন, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হবে। সো অবজেক্টিভ মাস্ট বি স্মার্ট। পারপাস অফ অপারেশনাল গোলস, এটা মেইন কাজ হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য মিশন। ও যেটা বললাম, গোলস তো আসে, গোলের উপরে আছে কি মিশন, মিশনের উপরে ভিশন। সো ইমপ্লিমেন্ট দ্য মিশন, এটা গোলের অবজেক্টিভ। পারপাস দেন হচ্ছে পাবলিসাইজ। দ্যাট মিনস আপনি কি ভিজুয়ালাইজ করতেছেন দ্য ডাইরেকশন অফ দ্য অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন কিভাবে কাজ করতেছে, হাউ দে কেয়ার অ্যাবাউট দ্য এমপ্লয়ি, হাউ দে কেয়ার অ্যাবাউট দ্য ম্যানেজার এন্ড স্টাফ এন্ড এভরিথিং। সো পাবলিসাইজ করতেছেন যে আপনি কি ভিজিবিলিটি দিচ্ছেন আপনার অর্গানাইজেশন কোন দিকে যাচ্ছে সেটা। দেন হচ্ছে অ্যাপ্রাইজ দ্য ভ্যালিডিটি অফ দ্য ডিসিশনস, আপনি যে ডিসিশন গুলো নিচ্ছেন, আপনি বলতেছেন একটা, মুখে বলতেছেন একটা, আপনার কাজে আর একটা হবে না। গোলটা এমন হইতে হবে যে আপনি বলতেছেন যে উই ডো কেয়ার অ্যাবাউট দ্য কাস্টমার, কাস্টমার কেয়ার করে কথা বললে প্রোডাক্টের মান দিন দিন খারাপ করতেছেন, প্রাইস দিন দিন বাড়াইতেছেন, হবে না। সো আপনার সাথে এটা মিল থাকতে হবে। অ্যাসেস এন্ড কন্ট্রোল অ্যাকচুয়াল পারফরমেন্স, এটা আলটিমেটলি যে কোনো অপারেশনাল গোলের মেন অবজেক্টিভ, যেটা হচ্ছে কি করা, অ্যাসেস করা এন্ড পারফরমেন্সকে কন্ট্রোল করা। আলটিমেটলি দিস ইজ দ্য সামারি অফ দ্য ফ্রম ইউর বুক। সো হেয়ার নাথিং নিউ।
কার কোনো কোয়েশ্চেন আছে so far? Any question? No, sir. No question. ভেরি গুড। সো আপনাদের অবজেক্টিভ হচ্ছে নেক্সট ক্লাসে আসার আগে এই চ্যাপ্টারটা ভালো করে শেষ করে আসা, যাতে করে এই চ্যাপ্টার থেকে যদি ধরেন যে 20টা কোশ্চেন আমি দেই, 20টা কোশ্চেন 10 মিনিটে সলভ করা যেন যায়, এই ধরনের প্রিপারেশন নিয়ে আসা। ওকে, এভরিওয়ান অন দ্য মার্ক? ইয়েস স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ফার্স্টে একটা মক দিব 10 মিনিটসে, দেন আমরা শুরু করব। ওকে, আর নেক্সট ক্লাসটা অবভিয়াসলি রমাদান। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, নামাজের সময় চলে যাচ্ছে, সবাই নামাজ পড়েন। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সি ইউ নেক্সট। ইনশাআল্লাহ স্যার।